আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা HTML আর বাকি যে টপিকগুলো আছে একটু ওভারভিউ দেবো, এরপর CSS এ চলে যাব। তো বেসিক HTML পেজ নিয়ে অলরেডি গত ক্লাসে শিখছি। আমরা index.html নামে একটা পেজ নিলাম। আর CSS সবসময় আমরা এক্সটার্নালি করব, হ্যাঁ? পার্থিপক্ষে আসলে ইন্টারনাল করার দরকার নেই, এক্সটার্নাল CSS ফাইল নেব। HTML ফাইল নিয়ে এখানে এটার সাথে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। তো লিঙ্কের জন্য কোন ট্যাগ, link, যারা জানি না একটু দেখে নেব, style.css। ওকে, তো আমরা আজকে বাকি যে হেডিং প্যারাগ্রাফ, এটা সব সময় লাগবে। যে কোনো জায়গায় কন্টেন্ট প্রেজেন্ট করতে গেলে হেডিং লাগে, প্যারাগ্রাফ লাগে, ইমেজ লাগে, এটা তো কমন। আর লিঙ্ক আপের জন্য অ্যাঙ্গর ট্যাগ। ওকে, এরপরে বাকি যে কম্পোনেন্ট, যেমন আমার কোনো একটা টেবিল তৈরি করা দরকার, বা আইফ্রেমের ব্যাপারে একটু পরে আসতেছি। তো টেবিল তৈরি করা খুব সহজ। টেবিলে কি থাকে, ইনফরমেশন থাকে নাকি? আমরা টেবিলে যেমন হচ্ছে, আমি যদি টেবিল লিখে সার্চ দেই যে টেবিল আসলে কি, এটা সবাই বুঝে। টেবিলে কলাম আর কি থাকে, রো থাকে, তাই তো? আচ্ছা, এখন এই টেবিল মানে কিন্তু আসলে এই টেবিল না, আমরা যে টেবিল চাচ্ছি এমপ্লয়ি ইনফো। আমি এখানে লিখলাম এমপ্লয়ি ইনফো টেবিল। ওকে, তাহলে ইমেজে গেলে দেখবো যে এরকম অনেক, এই হচ্ছে আসলে টেবিলের ইনফরমেশন। যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে। এবং ইভেন আপনারা যখন ডাটাবেজও করবেন তখন কি, ডাটাবেজও কি টেবিলই। মাইস্কুলে বা এসকিউএল যেসব ল্যাঙ্গুয়েজ আছে সব হচ্ছে টেবিল থাকবে। টেবিলের মধ্যে কলাম আর রো এর ভিতরে ডাটা থাকবে। তো টেবিলে থাকেটাকে, টেবিলে হচ্ছে টেবিলের হেডিং থাকে, বা এটাকে বলি হেড বা কলাম, আর রো। তার মানে আমার রো ছাড়া তো টেবিল হচ্ছে না। প্রথমে আগে কি করতে হবে, যেমন এক্সেলও টেবিল বানাই আমরা, অথবা এইচটিএমএল। এখানে তো আমরা এইচটিএমএল লিখি নাই, এইচটিএমএল লিখলে আরেকটু স্পেসিফাই হয়ে গেল। এই যে টেবিল, আজ এমপ্লয়ি ইনফরমেশন টেবিল। তাহলে কি আছে এখানে, নেম, পজিশন, স্যালারি। তাহলে এইটা হচ্ছে কলাম, আর এটা হরিজন্টালি যেটা গেছে এটা কি, রো। তো রো ছাড়া তার কলাম হবে না, রো বানাইতে হবে। তার মানে তিনটা ট্যাগ শিখলে আর টেবিল বানানো যায়, অনলি তিনটা ট্যাগ। বাট আরও কিছু ট্যাগ আছে। চলেন আমরা একটা টেবিল বানাই, এইচটিএমএল টেবিল। আচ্ছা, এখানে টেবিল নিলাম, জাস্ট টিআর, টেবিলের শুরু এবং শেষ। টিআর থেকে হয় টেবিল, রো মানে একটা রো তৈরি করলেন। এখন রো এর ভিতর কয়টা কলাম বানাবে সেটা হচ্ছে, সেটার ভিতরে কি টিএইচ হতে পারে। বাট আমরা যেহেতু টেবিলের টিএইচটা দিব কেন, ওই যে আমাদের ওই যে উপরের যে হেডিংটা, মানে প্রথম যে রোটা হবে, ফার্স্ট যে রোটা হবে আর কি, সেই রো এর জন্য কি টি হেড ইউজ করতে হবে না? তো ফার্স্ট রো এর জন্য আমরা কি ইউজ করবো, টি, এটা ইউজ করবো। তাহলে এখানে দিলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, ধরেন S/N এরকম কিছু দিলাম। হুম, এরপর এমপ্লয়ি নেম, এরকম অনেক কিছু চলে আসলো। তো এই ফাইলটাকে যদি এখন রান করি, আলটিমেটলি টেবিলের কোনো আকৃতি আসবে? কিছুই দেখা না, মনে হচ্ছে এক লাইনে কিছু কোড লিখছে, বা টেবিলের মতো হয় নাই। তো আমরা এর পরবর্তী যেটা হবে আর একটা টিআর। তো আমার এখানে টিআর আছে কয়টা, টিআর একটাই। কলাম আছে কয়টাই আমার এই রোতে, 5টা কলাম। ওকে, টিআর ID1, জাস্ট এখানে আমার ইনফরমেশন চলে আসলো সেম একইভাবে। আমার এখানে আমি এ থাকার কারণে আমার কাজগুলো একটু সহজ হয়ে গেল, আমি আর টাইপ করতেছি না, অটোমেটিক হয়ে গেল। আপনারা আপনাদের মতো লিখে নিন। এই হচ্ছে টেবিল। এখন এই টেবিলের আসলে আকৃতিটা এরকম হচ্ছে না। তো তাহলে কি করতে হবে, কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে হয়তো, না হয়তো সিএসএস করতে হবে। তো আমরা অ্যাট্রিবিউটটা দেখি, এরপর সিএসএস চলে যাব। তো টেবিল ট্যাগের 3টা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন আমার টেবিলের বর্ডার দরকার, কি দরকার, বর্ডার 1। আমি এখন গেলে কি পাবো, বর্ডার 1। আমি এটাকে একটু সাইডে নেই আপনাদের বোঝার সুবিধার্থে, আর এই সাইডে মার্কআপ করে আপনাদের বুঝতে সুবিধা হবে। পাশাপাশি দেখি আসলে কেমন হয়, যদিও ডিসপ্লে ছোট। ওকে, এই, তাহলে এই যে বর্ডার দেওয়া থেকে এখন টেবিলের মতো মনে হচ্ছে তো নাকি? বা টেবিলের কোনো উইথ বলি নাই, বাই ডিফল্ট যতটুকু কন্টেন্ট আছে ততটুকু জায়গা নিচ্ছে। তাহলে এখানে আমি উইথ নামে কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি না, উইথ 100%। তাহলে কি হয়ে যাবে, ডিসপ্লে যত বড় তত বড় হয়ে গেল। ওকে, এরপরে আমার টেবিলের এই যে প্রত্যেকটা টিডি বলতেছি, এটা হচ্ছে টেবিল হেডিং বলি, আর টেবিল ডাটা বলতেছি, যেটাই বলি না, টি এর তো টেবিল রো। তো ধরেন কোনো কারণে এখানে একটা টিডি বেশি হয়ে গেল, তাহলে কি হবে, ডিজাইন ঠিক থাকবে, ডিজাইন ভেঙে যাবে না? কারণ এই যে রো, কারণ আপনি হেড কলাম তো শুরু করছেন 5টা দিয়ে, এখন এখানে একটা ভিতরে টিয়ার বাড়ায় দিলাম, তাহলে হবে? তো ডিসিশন তো আমার শুরুতেই নিতে হবে যে আসলে আমি কয়টা কলাম রাখবো। এবং সেক্ষেত্রে যদি কলাম বাড়তেই হয় তাহলে আপনাকে এখানে করতে হবে। তাহলে শুরুতে আবার কি ডিসিশন নিতে হবে না? ওকে, যেমন আমার এখানে একটা অ্যাকশন নামে কলাম আছে, ধরেন এখানে আমরা যখন ব্যাকএন্ডে কাজ করবো, অ্যাকশন নামে কলাম, যেখানে এডিট আপনি ডিলিটের অপশন থাকবে। ওকে, তাহলে এখানে আসলো, তো এই পর্যন্ত ঠিক আছে। পরের গুণে তো আর টিডি দেই নেই, দিছি, দেই নেই। কারণ এখানে আমি এখন দিলাম হচ্ছে কথার কথা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, একটা দিলাম হচ্ছে
এডিট, আরটা কি হতে পারে, ডিলিটের কাজ। তাহলে এই টিডিটাও কি হবে, প্রত্যেকটা বাকি যে টিআর নিলাম এটাও তো দিতে হবে, এটা তো দিতে হবে, এইটাকে ফরম্যাট দিলাম। এই হচ্ছে বেসিক একটা টেবিল। বাট আমার টেবিলের যে ডাটা আছে প্রত্যেকটা টিডির ভিতরে বা টেবিল ডাটা বলি বা সেল বলি যেটাই বলি, এটা এই মাঝখানে যদি একটু প্যাডিং থাকতো জিনিসটা দেখতে কি আর সুন্দর লাগতো না? যেমন আপনার ডাটা স্কুলে গেলে দেখবেন যে টেবিল কত সুন্দর টেবিল, যেমন এদের এখানে সাইডে টেবিল আছে, একটু দেখি আমি একটু জাস্ট রান করে দেখি এদেরটা কেমন ভিজুয়াল, এদেরটা বেসিক দেওয়া আছে। আচ্ছা, আর আবার ডাব্লিউ স্কুল একটু দেখে দেখেন, ওদের টেবিল অনেক সুন্দর করে করা। ডাব্লিউ স্কুল এখানে যান, টেবিল দেখেন এদের টেবিলটা কত সুন্দর, এইচটিএমএল এর টেবিল। এই যে এই টেবিলটা অনেক সুন্দর না, সিঙ্গেল বর্ডার, এবং এখানে প্রত্যেকটা লেখার মাঝখানে কি প্যাডিং, আবার এক একটা রো কি করছে, এটাকে একটা কালার হচ্ছে একটা কালার হয় নাই, এটাকে বলা হয় স্ট্রিপ টেবিল নাকি, মানে হচ্ছে অনেক ডাটা থাকলে কি আমার কলামটা রিড করাটা ডিফিকাল্ট হয়, রো ডাটা, এই জন্য কি একটা কালারফুল হয় একটা কালার সারা হয়, অথবা হোভারে কালার দিতে পারি। বাট আমার টেবিল তো এরকম হয় নাই, সুন্দর হয়েছে, এই যে ডাবল বর্ডার। ওকে, তো 3 লাইন সিএসএস, 3 থেকে 4 লাইন সিএসএস লিখলে হয়ে যাবে। আমরা এখানে আরেকটা প্রপার্টি আছে, সরি অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সেল প্যাডিং, সেল প্যাডিং 10 দিলাম। এখন কি হলো, একটু জায়গা ছাড়লো না, দেখেন তো প্রত্যেকটা ঘরে কি হলো, প্রত্যেকটা সেলে হচ্ছে 10 পিক্সেল করে জায়গা পাইলো। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সেল স্পেসিং, এসপিএ। আমরা আসলে সেল স্পেসিং দেওয়া লাগে না, জিরো দেওয়াতে কি হলো, এখন এক লাইন হয়ে গেল না? এক লাইন হলে একটু মোটা লাগতেছে নাকি? সেল পেসিং 0 করলাম, বাই ডিফল্ট সেল পেসিং থাকে, তখন এখানে সেল পেসিং 5 দিলাম, তাহলে কি হবে, মানে আলাদা আলাদা ঘর হয়ে গেল না? বা টেবিলের আকৃতিটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না। তার মানে আমি যদি এটা 0 দিয়ে দিই তাহলে মোটামুটি হয়, চলে আর কি টেবিল। বাট বর্ডারটা একটু কি থিকনেসটা, কারণ এই দুইটা ঘর, দুইটা করে বর্ডার আছে এটার ভিতরে, দুইটা এক জায়গায় হওয়ার কারণে কি মোটা লাগতেছে না? বাট এদেরটা কি এরকম না, সিঙ্গেল বর্ডার না, চিকন দেখেন, এবং বর্ডারের কালারও কি হালকা কালার। কেন হালকা কালার? কারণ আমার কন্টেন্ট ফোকাস করা দরকার, আমি যদি বর্ডার লাইট কালার দেই তাহলে কন্টেন্ট কি সুন্দর লাগবে? তাহলে ইউআই যারা ডিজাইন করে এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়, যে আমি আসলে কোন কালারটা দিলে হচ্ছে ইউজারের চোখে, মানে আমার কন্টেন্টটা ফুটবে, সেটা হচ্ছে ফোকাস করা উচিত। আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি হাইলি লাইট কালার দিয়েছি তাহলে তো হবে না, হবে আমাকে অবশ্যই হালকা কালার ইউজ করতে হবে পাশে। তো এই যে 3টা প্রপার্টি করলে টেবিল হয়েছে ঠিক আছে, বাট আর একটু সুন্দর করা যায়, সেটার জন্য কি করতে হবে, সিএসএস করতে হবে। তো চলেন আমরা একটু সিএসএস লিখি তাহলে এই পুরো জিনিসটাকে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, টেবিল হয়েছে, এই টেবিলের ভিতরে আরো 2টা ট্যাগ ইউজ করলে বেস্ট প্র্যাকটিস। যেমন হচ্ছে এটা কি টেবিল হেডিং না, কলাম বা টেবিল রো বল, টেবিল হেডিং বলি, এই লেখাটা একটু বোল্ড হয়, টিএইচ হওয়ার কারণে কি লেখাটা বোল্ড হচ্ছে, এবং অটোমেটিকলি সেন্টার, আমি কিন্তু সেন্টার টেন্টার কিছু বলি নাই, অটো সেন্টার নিছে, বিশেষ করে এইটা সেন্টার নিছে, বাকিগুলো কিন্তু সেন্টার হয়নি, কন্টেন্ট সেন্টার হয়েছে, হয় নাই। ওকে, এই যে প্রথম যে টিআরটা, এটাকে কাট করব, টি হেড নামে কি একটা ট্যাগ আছে, টি হেড ট্যাগ। আর বাকি যে ট্যাগগুলো যতগুলো রো তৈরি হবে টি হেডের পরে, এগুলো কি থাকবে, টি বডি। ওকে, টি বডি আমরা এটা দিলাম। তো ভিজুয়ালি কোনো পরিবর্তন হয় নাই, মানে যা আগে ছিল এখনো দেখতে হুবহু একই রকম আছে, বাট আমরা জাস্ট অতিরিক্ত 2টা ট্যাগ ইউজ করলাম, একটা হচ্ছে টি হেড, টি হেড বলতে এইটা, আর একটা হচ্ছে টি বডি। আবার এইটাকে আমি টি ফুডও করতে পারি, সবার শেষও দিতে পারি, এখানেও দিতে পারি, এটাকে বলা হয় হচ্ছে টি ফুড। কি বললাম, টি ফুড। তো টি ফুড করলে দেখেন অটোমেটিক এটা নিচে চলে গেছে না, মানে হেডার ফুডার। এটা হয় কখন লাগে, যখন আপনার টেবিলে অনেক কলাম থাকে, মানে অনেক কলাম, মানে অনেক রো এর ইনফরমেশন থাকে, তখন ভিজুয়ালি বোঝার জন্য যখন স্ক্রলিং করে ইউজার নিচে আসবে, তখন তাদের বুঝতে পারে যে আমি এই রো বরাবর আছি বা কলাম বরাবর আছি, বুঝাইতে পারছি? এই টি ফুট, বাট আমি কিন্তু উপরে লিখছি, তারপরে কি অটোমেটিক্যালি নিচে চলে আসছে না? ওকে, তো টি ফুটটা হচ্ছে সবসময় ইউজ করতে দরকার নাই, বাট এই জিনিস দুইটা টি হেড এবং টি বডি, এটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। কেন? যখন আপনার ব্যাকএন্ডে আমরা কাজ করব, টাটা টেবিল নামে একটা প্লাগইন আছে ডাটা ম্যানেজ করার জন্য, ওই প্লাগইনটা যখন ইউজ করব টেবিলের ক্ষেত্রে, ওই ডাটা টেবিল ইউজ করলে পেজিনেশন, সার্চিং সব অটো হয়ে যায়, শর্টিং করা। ওই প্লাগইনের শর্ত হচ্ছে অবশ্যই টি হেড থাকতে হবে, টি বডি থাকতে হবে। মানে আপনি টেবিল বানালেও হবে না, ডাটা গোনাকে টি বডির মধ্যে রাখতে হবে আর টি হেড আলাদা থাকতে হবে, না হলে প্লাগইন কাজ করবে না। তার মানে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটাকে ফলো করতে হবে। এই হচ্ছে বেসিক, জাস্ট এতটুকু, ভিজুয়ালি পরিবর্তন হয় না। তো চলেন আমরা এখন সিএসএস লিখি, এটাকে ফালাই দিলাম, দরকার নাই। ওকে, তো আগের অবস্থা যা তাই হয়ে গেল। এখন আমরা কি করব, এটার ক্লাস নিতে পারি,
যেমন আমি আইডি নিতে পারি অথবা সরাসরি ট্যাগ ধরে কল করতে পারি, বা ট্যাগ ধরে কল করলে কি হবে, পরবর্তীতে আবার টেবিল নিলে সেম ডিজাইন হয়ে যাবে, প্রবলেম না। তাহলে এখানে একটা ক্লাস নেই এমপ্লয়ি এলওয়াই ইনফো কি নিলাম। আচ্ছা, ক্লাসের নামের এখানে আপনারা চাইলে এমপ্লয়ি এভাবে রাখতে পারেন, আন্ডারস্কোর ইউজ করতে পারেন, হ্যাঁ, ইনফো, অথবা ক্যাপিটালাইজ লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। বাট কখনই ক্লাসের নামের পরে আবার এখানে ইনফো দিবেন না, কারণ এখানে ইনফো দিলাম, তাহলে এখন কি হবে বলেন তো, দুইটা ক্লাস তৈরি হলো, প্রথম একটা ক্লাস তারপর ওটা একটা ক্লাস। তাহলে এটাকে খেয়াল রাখতে হবে যে আমি এখানে এমপ্লয়ি এই হচ্ছে ক্লাস। তো আমরা সিএসএস ফাইল যেহেতু এখানে আছে, চলো সিএসএস ফাইলে চলে যাই। এখন এখানে সিএসএ লিখবো কার, সিএসএ লেখার জন্য যেহেতু লিঙ্ক আপ করাই আছে, তাহলে হচ্ছে এমপ্লয়ি কি ছিল, পিএলওয়াই ইনফো, এটা হচ্ছে আমার ক্লাস, মানে আলটিমেটলি এটা হচ্ছে টেবিল নাকি। তো আমরা এই টেবিলের একটা উইথটাকে দেই, দেখি ক্লাসটা ঠিক মতো পাই কিনা। 100% পাইছে, তারপর টেবিল 100% উইথ পাইছে, ওকে। এরপরে আসলে বর্ডারটা কার হবে, টিএইচ আর হচ্ছে টিডির ভিতরে বর্ডার লাগবে, তাই তো। তাহলে এখানে আমরা এটা দিলাম, ওকে, বর্ডার 1 পিক্সেল সলিড। বর্ডারটাকে সিএসএস এর একটা প্রপার্টি, যে কোনো এলিমেন্টের বর্ডার হতে পারে, সেটা ইমেজ হোক, যে কোনো প্যারাগ্রাফ হোক, এইচ হোক, ডিভ হোক, যে কোনো কিছুকে আপনি কি করতে পারেন, বর্ডার প্রপার্টি ইউজ করতে পারেন। এই বর্ডার, এই প্রপার্টিটা সলিড। আবার বর্ডারের আবার অনেক স্টাইল আছে, যেমন এখানে সলিড বললাম, ড্যাশ হয়, ডটেড হবে, তারপরে কি এটার আর 8-10টা ভেরিয়েন্ট আছে। আপাতত আমরা সলিড লাগবে, আমার এখানে বর্ডার আসছে, এবং এটার প্যাডিং দরকার, ওই যে সেল প্যাডিং এর পরিবর্তে এখন কি নর্মাল যে প্যাডিং ছিল আমাদের প্রপার্টি সিএসএস এর, এই প্রপার্টি দিলাম হচ্ছে 10 পিক্সেল। টেবিল আছে, বাট এই যে বর্ডারে কি ডাবল লাইন হয়ে আছে না, তাহলে এটাকে কিভাবে রিমুভ করব, এটার জন্য একটা প্রপার্টি আছে, কি বলতে পারবেন, হুম, কাকে বলতে হবে, টেবিলে বলতে হবে না, বর্ডার কলাপস, কলাপস। আর অবশ্যই এটা টেবিল হবে না, আমরা এটার নাম হবে কি, এমপ্লয়ি টেবিল, এই তো, কারণ আমি টেবিলের নামই তো চেঞ্জ করে দিচ্ছি নাকি, এমপ্লয়ি ইনফো টেবিল। এবার ঠিক আছে, তাহলে কয় লাইন কোড, একটা দুইটা, এই 4টা প্রপার্টি দিলে কি টেবিল সুন্দর করা যায় না, 4টা প্রপার্টি দিয়ে একটা টেবিল বানানো যায়। এখন এইটার যদি ভিজুয়ালি মনে হয় যে না আমি আসলে এরকম বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে যেমন একটা কালার আছে আর একটা কালার নাই, এখন আপনি কি করবেন, এই সলিউশনটা কি হতে পারে বলেন আমাকে কেউ, মানে একটা কালার হবে একটা, যেমন টি বডির মধ্যে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, তাহলে হয়তো আপনি এটা একটা ক্লাস ধরতে পারেন, এটা একটা ক্লাস ধরতে পারেন, ক্লাস ধরে এটা একটা সলিউশন আছে, হ্যাঁ, ক্লাসের নাম দেয়। এখন 500 রো হয়ে গেল, আপনি এখন 500 রো এর মধ্যে ক্লাস ইউজ করতে পারেন, একই ক্লাস, তখন কি করবেন, সবগুলোকে ক্লাস লিখতে হবে, তাহলে এটা ঝামেলা না। ডাইনামিক্যালি যদি হয়, আর এই যে টিআরটা তো আমার লুপে করতে হবে, আমি যখন ব্যাকএন্ডে ডাটাবেসে নিয়ে আসবো, এটা তো আমি টিআর তো বারবার লিখবো, টিআর লিখবে একবারে, সেটা হচ্ছে লুপে করবে। সেখানেও সম্ভব, আমি যদি ওই যে আমার লুপের যে ইন্ডেক্স নাম্বার থাকবে, সেখানে হচ্ছে আমি 2টা ভাগ দিব, তারপর যেটা মিলবে সেটাকে কালার করবো, ওটা করবো না, ক্লাস ধরাই দেবো। অর্ডার ইভেন্ট দে। আচ্ছা, এই অড ইভেন্টের কাজটা সিএসএস এর সুন্দর একটা প্রপার্টি আছে, এটা সুডো ক্লাস বা সুডো এলিমেন্ট বলতে পারি, সুডো এলিমেন্ট ধরার একটা প্রসেস আছে। তো এটা সিএসএস এর সুডো ক্লাস, সুডো এলিমেন্ট এই বিষয় করার আগে জাস্ট কিচ্ছু না, আমি যেটা করতে পারি, এই হচ্ছে টিআরএক্স ধরলাম, ডট এমপ্লয়ি ইনফো, এর ভিতরে যে টিআর আছে, তাহলে এটার হোভার করলাম, প্রথমে একটা হোভার শিখি, হোভার বিজি, আমরা হালকা কালার দিলাম, দেখি তো আসলে কি হয়, এখন হোভার হয়, মানে যেটার উপর মাউস নিচ্ছে সেটাই হচ্ছে, এখন তো আমাদের এইটাও হচ্ছে, এটা বারটা করতে হবে না। তাহলে এখানে আরেকটা কাজ করা যায়, নটটি হেড দেওয়া যেতে পারে, সেটা আলাদা বিষয়, বাট এটা আমি চাচ্ছি, এদের এখানে তো ফিক্সড, এটা কি ফিক্সড না, বাট আমি দিছি হচ্ছে হোভারে। বাট আমি যদি ফিক্সড করতে চাই, এখানে একটা কাজ করা যেতে পারে, সুডো এলিমেন্ট ধরার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এনটি চাইল্ড, এনটি চাইল্ড, এনটি লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড টাইপ, এখানে অনেক কিছু আছে, আবার নট হতে পারে, তাহলে আমি এনটি চাইল্ড, এখানে আমি বলে দিলাম যে হচ্ছে 2, তাহলে কি হবে, এখন সিরিয়ালে এই 2 নাম্বারটা নিচ্ছে, ওটা বাদ দিয়ে এটা নিচ্ছে। হ্যাঁ, আবার এখানে এটার অনেক করে প্যারামিটার আছে, 2+1, এটা সূত্র আছে, এটা এটার মধ্যে যেভাবে দেওয়া যায়, তো আমরা এত কাহিনী না করে আমরা জোর বিজোর তো বুঝি নাকি, তাহলে ইভেন আর হচ্ছে কি দেবো, অড দেব। তো ইভেন বলে আলটিমেটলি হচ্ছে, তাহলে টি আর একটা বাড়ায় দেন, একটা বাদ দেন, স্যার এখানে যদি সাপোজ 500 রো থাকে, হ্যাঁ, তাহলে ওখানে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না,
আপনি যে অড ইভেন ইভেনের আর ওড, জায়গায় হ্যাঁ, অড ইভেনের জায়গায় ওখানে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না। সংখ্যা আপনি কয়টা ব্যবহার করবেন? এটার আমি একটা শীট আজকে দিব না, এটার একটা নতুন শীট। এই যে 2+1 বললাম না, এই যে টু হ্যাঁ হ্যাঁ এন এন প্লাস ওয়ান বা 2+, এটার কাহিনী আছে। যেমন হচ্ছে আপনি স্পেসিফিক নাম্বার বললেন, তাহলে কি হবে? তিন নাম্বারটা ওই হবে নাম্বারটা ওই হবে। ওই নাম্বারটা আবার হবে। আমি বললাম 1n বা হচ্ছে 2n, 2n+1, তাহলে কি হবে? কোনটা হচ্ছে? প্রথম দুইটা নিচে, তারপর আবার কি একটা বাদ দেওয়ার লাস্টেটা নিচে। এই যে এখানে এটার অনেক করে প্যারামিটার সাপোর্ট করে। এত কাহিনী করার তো দরকার নেই আমার, এখানে আমরা ইভেন ইভেন আর দিয়ে ওড একবার দিলে একটা এনাফ। ভেক্টর করে ফেলবো। ইভেন আর ওড হলে এনাফ। অটোমেটিক কি হবে? একটা বাদ দেওয়া হবে না, অটোমেটিক্যালি একটা বাদ দেওয়া হবে। এখানে টিআর ইনফরমেশন আমার এখানে লিখে দেবো। আসছে এবার? আর টেনশন করা দরকার আছে? কিছু দরকার আছে? জাস্ট এই এতটুকু সিএসএস, এটা হলে যে কোনো একটা টেবিল, এবং এটা রেসপন্সিভ হবে, কারণ হচ্ছে আমি উইথ 100% দিচ্ছি না, রেসপন্সিভ হবে। আমার মনে হয় না টেবিল নিয়ে আর কোনো প্রবলেম হবে। এবং হচ্ছে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন তার এত কষ্ট করার দরকার নাই, এত সিএসএসও লিখতে হবে না। আপনি শুধু একটা ক্লাস লিখবেন, কি লিখবেন? ক্লাসের নাম দিবেন হচ্ছে টেবিল, এখানে শুধু লিখবেন হচ্ছে টেবিল, আর কিছু লেখার দরকার নেই আপনার। বাকিটা বুটস্ট্র্যাপ ম্যানেজ করে দিবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে টেবিল, এবং এই টেবিলটা আমাদের ব্যাকএন্ডে যখন অ্যাডমিন প্যানেলে কাজ করব, ডাটাবেস থেকে উঠায় না এই টেবিলে দেখাইতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের এই টি আর একটাই থাকবে, জাস্ট এটা লুপের মধ্যে ঘুরবে। কি করবে? লুপের মধ্যে যতক্ষণ রেকর্ড থাকবে ডাটাবেসে সব এখানে এসে দেখাবে। এবং এখান থেকে অ্যাডমিন কি করতে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, মানে যদি আরো কাজ থাকে যেমন শো করা অপশন থাকতে পারে, এই কাজগুলো হচ্ছে ব্যাকএন্ডে আমাদের কাজ করতে হবে। ওকে, স্যার, হ্যাঁ আমরা যখন টিআর এমপ্লয়ি টিআর হওয়ার দিছিলাম, হ্যাঁ তখন টিএসিও কিন্তু হওয়ার আসছিল, হ্যাঁ, বাট যখন আমরা আমরা যাচ্ছি ওইটা হোবার, ওটা হবে না, এই তো। চাইল্ডটা দিছি তখন টিএস আচ্ছা, এটাই আসে নাই, টিএস ধরেই নি। ধরে নাই। সেক্ষেত্রে এই যে নট দিয়ে আসেন আমাকে হোভার দিতে হবে, যে নট টিএস, আমি যদি এটাকে বাদতে দিই, এখানে নট ইউজ করতে হবে। যে আমি চাচ্ছি যে এমপ্লয়ি ইনফো টিআর হোভার, এই তো। এই তো এখন কি হচ্ছে? সব হচ্ছে। সব ধরতেছে। তো আমার তো এখানে আসলে এটাকে হোভার করা দরকার নেই, এটাকে অ্যাভয়েড করতে হবে। অথবা এটার আবার এটা যেহেতু আলাদা টি এইচ এর ভিতরে আছে, টি হেড আছে, ওই ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি আলাদা। আর এইটার এখানে নট, আচ্ছা এটা শুরুতেই নট ফার্স্ট চাইল্ডে বলা যেতে পারে। তাহলে এখানে নট, একটা কি বেশি হয়েছে? এইটার একটা সিকোয়েন্স আছে, নট ইজ এটার আগে বলে দিতে হবে। এটা লেখার সিকোয়েন্সটা আছে, আমার মনে করতেছে না। আচ্ছা দেখাবো পরে, এটা ধরতেছে না। এভাবে লিখতে হয়, আমার খেয়াল নেই আর কি। যাই হোক, আপনাদের তো দেখে নিন আর কি, আগে পরে এটা দিতে হয় আর কি। নট ইউজ করলে হবে, নট চাইল্ড, অথবা এটার পরে আমরা নট ইউজ করতে পারি। নো বলে, আচ্ছা, তো পরে দেখবো নি আমি, খেয়াল নেই। ওকে, আপাতত এটা থাকলো। এরপর আমরা চলে যাবো টেবিলে। আর এই টেবিলের আরেকটু কাজ আছে, অনেক টাইমে যদিও আমাদের লাগে না, ব্যাকইন ডেভেলপারের, ফ্রন্ট ইন ডেভেলপার, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে টেবিল কল স্প্যান রো স্প্যান নামে একটা অপশন আছে না? কল স্প্যান রো স্প্যান, এটা কি জিনিস? হ্যাঁ, মানে হচ্ছে অনেক টাইমে ইউনিক টেবিল আমাকে ডিজাইন করতে হতে পারে, যেমন হচ্ছে টেবিল এইচটিএমএল, টেবিল কল স্প্যান অ্যান্ড রো স্প্যান, এইটা কি জিনিস? আমরা একটা ছবি দেখলে বুঝতে সুবিধা হবে। ধরুন এই ধরনের সিচুয়েশন আপনার হাতে সামনে চলে আসলো, এখন আপনি এটাকে কেমনে ম্যানেজ করবেন? এইটা, এই ধরনের একটা ডিজাইন আপনাকে করতে বলা হলো টেবিল দিয়ে। যদিও আসলে এটা এরকম লাগবে না, বাট কখনো এই ধরনের সিচুয়েশন হয়, আপনার টেবিলে ডাটা রাখতে হয়, বা এই যে ক্লাস রুটিন বানাতে গেলে, যেমন এই যে এইটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন এই ধরনের তারা যে টাইম টেবিল একটা আওয়ারলি ইয়া করছে, যে কখন কোনটা হবে, কী বারে কখন হয়, এই ধরনের সিচুয়েশন, তাহলে আমাকে টেবিল বানাইতে হবে। তাহলে এই টেবিল বানাতে গেলে আমাকে কল স্প্যান আর কি রো স্প্যান বুঝতে হবে। কলাম হচ্ছে পাশাপাশি থাকে, রো কি থাকে নিচে নিচে থাকে, উপরে নিচে, টিআরের সাথে টিআরের সম্পর্ক, এটা হচ্ছে রো। আর কলাম থাকে একই টিআরের ভিতরে পাশাপাশি। তো তো পাশাপাশি যখন মার্চ করা হয় তাকে বলা হয় কি? কল স্প্যান।
এইটা আর এটা মিলে এই পুরোটা হচ্ছে কি কল স্প্যান করা হয়েছে, আর এখান থেকে যেটা করা হয়েছে রো স্প্যান করা হয়েছে। কয়টা রো স্প্যান করা হয়েছে দেখেন তো, এখান থেকে 1 2 3 4 5 6, ছয়টা মিলে কি একটা হয়ে গেছে প্রত্যেকটা ফার্স্ট কলাম। আর এখানে ই করা হয়েছে কলাম স্প্যান করা হয়েছে। তো এই ভিজুয়ালি এটা করতে গেলে অনেকে কনফিউশন পড়ে যায় যে কোনটার সাথে কোনটা স্প্যান করব বুঝে না। হ্যাঁ, তো এটা সহজ সলিউশন হচ্ছে প্রথমে চিন্তা করতে হবে যে আসলে এইটার ভিতরে কয়টা কলাম আর রো আছে, আপনাকে বানিয়ে নিতে হবে কয়টা কলাম আর রো, মানে ভাঙার বিষয়টা হচ্ছে পরে আসবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে তাহলে এখানে কলাম কয়টা আছে, বলেন তো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম আছে, আর রো আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা রো আছে। তাহলে আমাকে ভিজুয়ালি এটাকে আগে এইভাবে টেবিল কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে আপনি সহজ সলিউশন আমি বলে দেই। ধর আমরা একটা টেবিল নিলাম, এখানে এটা আছে থাক কল স্প্যান, এটা টেবিল কল স্প্যান and row span, এটা কমেন্টে রাখলাম আপনারা টেবিল। তাহলে আমার টেবিলে 3 3 6টা অপশন আছে। ও দরকার নাই টিআর টিডি 1 2 3 4, ওকে। এই হচ্ছে একটা কলাম হলো, দুইটা তিনটা চারটা। তো ভিজুয়ালি এইভাবে যদি আপনি চিন্তা করেন, এটার পর আসবে কত 5 6 7, এই হচ্ছে অবস্থা। আমি আর লিখলাম না, বাকিটা লিখে নিন আপনারা। দেখেন এটাও দেখি আসলে আমাদের ফাইলটাকে, ওকে। এই হচ্ছে টেবিলের অবস্থা, মানে ক্যালকুলেটর হয়ে গেছে। এটা তাহলে একটু উইথ দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, উইথ 100% না দিলে আমরা 60% দিই। আর হচ্ছে এটার জন্য আমি সিএসএস লিখলাম না আর কি, সেলফ হেডিং, সরি সেল হেডিং টেবিল। এই হচ্ছে আমার এই লাস্ট এই টেবিলটা। হ্যাঁ, তো এখন আপনাকে কলাম স্প্যান করতে বললাম যে 3 আর 4 এক জায়গায় করতে হবে। তাহলে এটা কি হবে, কল স্প্যান হবে। আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম কি এখানে যাব, 3 নাম্বার কলামের এই প্রথম রোয়ের 3 নাম্বার কলামে যাব, তাই তো। তাহলে প্রথম কলামের এখানে আসলাম, কল স্প্যান কত বলবো, দুইটা মার্চ করতেছি, তাহলে 2 বলবো। তাহলে এটার আর ভ্যালু থাকবে তখন, দুইটাকে এক জায়গায় করছেন না, তাহলে এইটা বাদ দিতে হবে। যদি এখন যাই দেখেন এখানে ভিজুয়ালি একটা হয়ে গেল না, দুইটা মিলে একটা। সেম একইভাবে যদি এখন বলা হয় যে আমাকে এই পুরোটাকে মার্চ করতে হবে, কি করতে হবে, অথবা ধরেন 5-এর থেকে এই পুরোটাকে মার্চ করতে হবে, তাহলে আমার এটাতে যাইতে হবে, এরপরের এর সিকোয়েন্সের যে সিরিয়ালে ইমিডিয়েট নিচে যেটা যেটা আছে সেটা সেটা মুছে দিতে হবে। তাহলে আমি 5 নাম্বার কলামে গেলাম, কোথায় গেলাম 5-এ। তাহলে এখানে বলবো রো স্প্যান, যেহেতু নিচে নিচে করবো রো স্প্যান, আমি বলবো 3। তাহলে এইটাও মুছবে, তারপরে কি হবে পরের রোয়েরও সেম জিনিসটা মুছবে। ঠিক আছে, এবার এই হচ্ছে কাহিনী। যদি না বুঝেন তাহলে নাম্বারিং করে নেবেন, যতক্ষণ সেল হবে একের থেকে এবার নাম্বারিং করবেন, দেখবেন যে আপনার জন্য মার্চ করা অনেক ইজি হয়ে যাবে। হুম, এই হচ্ছে বেশি। এখন এই জন্য কাজ আমাদের লাগে না সচরাচর, বাট যদি এরকম তৈরি হয় সিচুয়েশন, সহজ হিসাব হচ্ছে আপনি কলাম আর রো হিসাব করে তারপর আপনি মার্চ করবেন। ওকে, আমরা তাহলে ইয়াতে চলে যাই, পরে যেটা আছে ফর্ম নিয়ে কাজ করব। আচ্ছা, একটু জিনিস এটাকে নাম দেওয়া দিই টেবিল, টিএবি টেবিল, ওকে। এটাকে ক্লোজ করে দিলাম আমরা। তাহলে এখানে আই ফ্রেম নামে ডট এইচটিএমএল একটা ফাইল নিলাম, এইচটিএমএল। তো আই ফ্রেম বিষয়টা কি, আই ফ্রেম হচ্ছে একটা ওয়েব পেজের ভিতরে আরেকটা ওয়েব পেজ লিংক আপ করা। মানে একটা পেজ আছে, হুম, দিস ইজ এ হোম পেজ, কথার কথা এরকম আছে, একটা প্যারাগ্রাফ দিলাম। তো এই ফাইলটা যদি রান করি, তো আলটিমেটলি যেটা হবে জাস্ট একটা পেজ ওপেন হলো। তো আমি যে আগের যে পেজটা বানালাম সেই পেজটা আমি এখানে আবার দেখাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আই ফ্রেম নামে যেটা একটা আছে, আই ফ্রেম, এটা নিতে পারি। আই ফ্রেমের ভিতরে আমি
এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি, আবার কি ইন্টারনালও দিতে পারি। যেমন এখানে আমাকে গুগল সাজেস্ট করছে, তার মানে আমি এখানে যাওয়ার মানে দেখেন এখানে গুগল লিঙ্ক। এখন এটা অনেক টাইমে কি ওই ইয়ার কারণে লোড নাও নিতে পারে, বাট আমি ধরো আমার লোকাল ফাইলে লিঙ্ক দিলাম, এই যে table.html দিয়ে দিলাম, এখানে কি দিলাম table.html, তাহলে লোকাল ফাইলটা আমি লিঙ্ক আপ করে দিলাম। দেখেন আসছে ওই পুরো পেজ, মানে আরেকটা পেজ, সেটা আরেকটা পেজ হতে পারে, আলাদা কি একটা ওয়েবসাইটে হতে পারে। আমরা অনেক টাইমে দেখবেন যে ইরিগেশন বোর্ডের রেজাল্ট আপনার সাইটে দেখাচ্ছে, আমরা দেখি মানে যখন হ্যাঁ রেজাল্ট, এখন এই পুরো সাইটে আপনার সাইটে দেখাবে। আমি যদি এখন এটাকে লিঙ্কটা কপি করি এবং আইফ্রেমে বসাই দিই, ধরেন আরেকটা আইফ্রেম দিলাম, অথবা এইটা দিয়ে বসে দিলাম, এটা সব মুছে দিলাম, কমেন্ট আউট করে রাখলাম। আমি আইফ্রেমের মধ্যে নিয়ে আইফ্রেম এইটা দিয়ে দিলাম, তো দেখি আসলে পেজে কিছু আসছে নাকি। আসছে, ওকে। তো এইটারে উইথ হাইট বানায় দেন, উইথ 100%, কত দিলাম 100%, হাইট 100%। হাইট তো 100% সাপোর্ট করে না, কারণ ভিজুয়ালি দেখতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেন, অথবা হচ্ছে ধরেন 800 পিক্সেল দিলাম, 800 দিলাম। এখন কেউ কি মনে করবে এটা হচ্ছে লোকাল একটা সাইট, মনে হবে যে ইরিগেশন বোর্ডের সাইডে আছে, ডোমেন আপনার অন্য সাইডের। এখানে এটা জাস্ট কিছু না, জাস্ট ওই ওয়েব পেজটা এখানে রেন্ডারিং করছে, জাস্ট ইউআরএলটা আইফ্রেমে, বাট মনে হচ্ছে যে অন্য একটা সাইট। আপনি ইউআরএল এরকম অনেকে করে, ফ্যাক সাইডে কি করে আইফ্রেমের মধ্যে জাস্ট ডাটা বসা যায়। সেটা এখন কাজ করবে স্যার ওই হ্যাঁ, এটা তো আসলে কিছুই না, ওই সাইটটাই বসছে এখানে, কিচ্ছু না তো, এটা তো পুরোটা ওই সাইট। আইফ্রেম জাস্ট কি করছে, ওই সাইডের ডাটাটাকে নিয়ে এখানে রেন্ডারিং করছে, কিচ্ছু না তো এখানে। এই যে এখানে আসেন আইফ্রেম, হয়ে গেল ভিজুয়ালি, এখানে টেবিল আসছে, তাদের সাইডে পুরো ডিজাইন চলেছে, এই দেখেন পুরো সাইডটাই কি আসছে, এই মানে ওই সাইডে যে পুরো ডকুমেন্টটা এখানে কি রেন্ডারিং করছে, দেখেন পুরো একটা এইচটিএমএল পেজ ঢুকাই দিছে এখানে, কি করছে পুরো সাইড এখানে টেবিল ঢুকাই দিছে। এই হচ্ছে আইফ্রেম এর কাজ। এন্ড আইফ্রেম দ্বারা আমরা কি অডিও, এই যে ইউটিউবের ভিডিও দেখাতে পারি আমাদের ওয়েবসাইটে খুব সহজে, সেটা অডিও ভিডিও চ্যাপ্টারের মধ্যে আছে, যে খুব সহজে একটা নর্মালি অডিও ভিডিও লিঙ্ক করতে গেলে ফাইল আপনার ফোল্ডার রাখতে হবে, আবার লিঙ্ক করতে হয়, সেক্ষেত্রে তো রিসোর্স জায়গার দরকার। আর সি প্যানেল হোস্টিং কিনছেন 1 জিবি, আপনার একটা ভিডিও দেখাবেন 2, তো সেক্ষেত্রে কি করবেন তখন? তো সবথেকে সলিউশন হচ্ছে কি ইউটিউবের ভিডিও নিয়ে এসে দেখে না, সেটা অডিও ভিডিও ক্লাস সুন্দর করে দেওয়া আছে, কিচ্ছু না, ইউটিউবে যাবেন, বলে দিই আর কি যে আইফ্রেমের মধ্যে কিচ্ছু না, এই রাইট বাটন ক্লিক করে কোনো একটা ভিডিও ধরেন প্লে করলাম, এই ভিডিওটা আমি আমার ওয়েবসাইটে দেখাবো, সকালের ভিডিও মনে হয় এখানে আসছে, এই রাইট। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা জাস্ট চারটে ট্যাগ দিয়ে সুন্দর কপি করে আপনার ওয়েব পেজে দিয়ে দেন এখানে। অথবা একটা ফাইল নিলাম, ইউটিউব ভিডিও, আলাদা আলাদা ফাইল করে দিই আপনাদের জন্য বুঝতে। জাস্ট আমরা একটু রিভিউশন দিচ্ছি, এই যে পুরো সাইটটা দিয়ে দিলাম। এখন এই ফাইলটা রান করলে কি আসবে, ওই ইউটিউব ভিডিও আপনার সাইট থেকে প্লে হবে। এখন কি হবে, ইউটিউবের ভিডিওটা আপনার সাইটে প্লে হচ্ছে, এটা জাস্ট লোকাল ফাইল না, লোকাল ফাইল। এটাই হচ্ছে কাজ, তার মানে ইউটিউবে ভিডিও আপলোড করে জাস্ট লিঙ্কটা এখানে ধরা দিলে আপনার কাজ শেষ। আর এই কনভার্ট করা MP4ই লাগবে, কারণ আপনি ভিডিওটাকে দিলে MP4ই দিতে হবে, কারণ আপনি ওই MKV ফাইল দিলে তার কাজ করবে না, যে কারণে ইউটিউবে ভিডিও দেওয়া বেস্ট প্র্যাকটিস আর কি, বা সলিউশন। তাহলে আইফ্রেম এর বিষয়টা বুঝলাম। আমরা এখন চলে যাবো আসলে আমাদের এই যে বাকি যে টপিকগুলো বললাম, যেগুলো সবই মোটামুটি কভার হয়েছে। লিঙ্কডিন শিখছেন, আচ্ছা ফেভিকনটা শিখাই না, সামনে হয়তো টেমপ্লেট শিখাও। ফেভিকন জিনিসটাকে, এই যে ছোট একটা চিহ্ন দেখা যায় না আইকন, ওয়েবসাইটে তো লোগো থাকে, যেমন এটা একটা লোগো, বাট এই যে মানে টাইটেলের সাথে এখানে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় ফেভিকন বা ফেভাইকন বলি বা ফেভিকন বলি, যেটাই বলি। তো এইটার আবার কি থাকে, এটা সাইজ থাকে, এটার জন্য ওই লিঙ্ক ট্যাগ কি ট্যাগ লাগে, লিঙ্ক ট্যাগ, বাট রিলেশনের নামটা আলাদা। স্টাইল শিটের ক্ষেত্রে স্টাইল শিট রিলেশন হয়, আর এটার ক্ষেত্রে কি হয়, আইকন রিলেশনের নাম কি হয়, আইকন টাইপটা বলে দিতে হয়, আর হচ্ছে ওই আইকনের ইমেজটা সোর্সটা বলে দিতে হয়। বাট আইকনের আবার ফরম্যাটের সাইজ আছে, যেমন 16x16 পিক্সেল হবে, অথবা 32x32 পিক্সেল। এবং হচ্ছে এইটা করার জন্য হচ্ছে অনলাইন ফেভিকন জেনারেটর, এরকম অনেক সাইট আছে কমপ্লিটলি ফ্রি। আপনি জাস্ট লোগোটা দিবেন, সে তার মতো করে কি সমস্ত ফাইল জেনারেট করবে। এবং হচ্ছে যেমন হচ্ছে ইমেজ থেকে আমি যদি ফেভিকন জেনারেট করতে চাই, তাহলে কোনো একটা আইকন কি করতে হবে, আমাকে ডাউনলোড করতে হবে। যেমন আমি একটা লোগো নিলাম, ধর কথার কথা দেখে দিই কাজগুলো। আমি ফেভিকন বানাতে চাই, যেমন এইটাই আমি আমার সাইটের কি বানাবো, ফেভিকন বানাবো। সেভ দিলাম, আচ্ছা ডাউনলোড, জাস্ট এই সাইটে আমি আপলোড করলেই হয়ে যাবে। ডাউনলোডে গেলাম,
ডকুমেন্টে গেছে? আচ্ছা যেটাই হোক একটা দিলাম, অন্য একটা আইকন তৈরি হয়ে গেছে, কনভার্টার, এটা দেখছে না, পিএনজি টু আইকন ডাউনলোড হয়ে গেছে। জিপ ফাইল ডাউনলোড। এই যে ড্রাগ এন্ড ড্রপ করতে হবে, আমি তো ডাউনলোড দিচ্ছি কনভার্ট করার আগেই। লেফট সাইডে আপনি আসছে হুম, ডাউনলোডের লেফট সাইডে আপনি এই যে এখানে সব দিয়ে দিছে, এই দেখেন আপনি ডাউনলোড করলে ওটার সাথে রিসোর্স পাবেন, কি পাবেন, এই এই পুরো লিংক, এবং এটার আবার একটা দিলে হয় না, এক একটা ডিভাইসের জন্য কি দিতে হয়, মানে ওই লিঙ্কটা একটা এক এক, যেমন অ্যাপেল ডিভাইসের জন্য একটু ফরম্যাট আলাদা, যেমন এখানে বলে দিছে অ্যাপেল টাচ ডিভাইসের জন্য কত হবে 180/180, আবার অন্য ডিভাইসের জন্য কি 32/32, আর একটা ডিভাইসের জন্য কি 16/16। এই লিঙ্কটা জাস্ট কপি করবেন আর হচ্ছে হেডে বসায় দেবেন, এটা হচ্ছে পরের কাজ যারা টেম্পলেট, তাহলে ফেভিকন নিয়ে এখন মাথা কামানোর দরকার নাই। তো আমরা ফর্মে চলে যাই, এটা তো পারবো। এরপরে বাকি যে বিষয়গুলো HTML ফর্মে চলে আসে, লিস্ট তো অলরেডি দেখাইছি, বাট মেনু তৈরি করতে গেলে আমরা আরো ভালোভাবে দেখবো CSS এর উপর। ফর্মের কাজটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, যেমন এই যে আপনি আইফ্রেমে আসলেন, এখানে এই সাইডটাতে আমরা রেজাল্ট দেখা যায়, এই তো প্রথমে আমরা কি করি, এখানে ড্রপ ডাউন, এটা আমরা হচ্ছে ধরেন এখানে এটা সিলেক্ট করলাম, হুম, তো এরপরে কি করলাম কোন ইয়ার, তার মানে এটা ডাইনামিক্যালি আসতেছে, এখানে হচ্ছে তাদের ডাটাবেস থেকে আসতেছে কোন ইয়ারের রেজাল্ট দেখাচ্ছে। এরপর আপনি বোর্ড সিলেক্ট করলেন, ওই বোর্ডের থেকে কি, তাহলে মানে বোর্ডের থেকে কিন্তু আবার যতক্ষণ স্টুডেন্ট মানে রোল নাম্বার আছে সব এখানে তার ফিল্টারিং করে আসতেছে না, আনার পরে আপনি রোল নাম্বার সিলেক্ট করলেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, এরপর এটা দিচ্ছে কেন, এটা হচ্ছে ক্যাপসা। এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো, কারণ ইউ আর নট এ রোবট, কারণ হচ্ছে এই জায়গায় যখন আপনি যদি এরকম ওপেন ফর্ম দেন কি হবে, মানুষ এখানে লুপ চালায় সাইটটাকে রাউন্ড করে দিতে পারে, হ্যাঁ, এই জন্য অবশ্যই ক্যাপসা দেওয়া বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, এই যে ডিজাইনটা এখানে তো জাস্ট সবটি ড্রপ ডাউন, বাট দুইটা হচ্ছে, তিনটা হচ্ছে লেখার ফিল্ড। তো ফর্মের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কি করা, ইনফরমেশন কালেক্ট করা, সেটা আবার সার্ভারে পাঠায় না। ওকে, তো ফর্মের মধ্যে কি থাকে, ফর্মের মধ্যে কিছু ফর্ম ইনপুট টাইপ আছে, এলিমেন্ট আছে, অ্যাট্রিবিউটও আছে। ওকে, এই জিনিসটা বলতে হোয়াট ইজ HTML ফর্ম, এখন আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। তো এই জিনিসটা ডাব্লিউসি স্কুলে আরেকটু ভালো করে দেওয়া আছে, ফর্মের যদি আলাদা চ্যাপ্টারই করা আছে, যেমন হচ্ছে অ্যাট্রিবিউট, এলিমেন্ট, ইনপুট টাইপস। মূল বিষয়টাই হচ্ছে এই ইনপুট টাইপটা মনে রাখা দরকার, যে আমি তো যে কয়টা টাইপ এখানে আছে, এই কয়টা টাইপ হলে যে কোনো ফর্মে ইউজারের কাছ থেকে কী করা যায়, ডাটা নেওয়া যায়, যে কোনো ধরনের তথ্য হওয়ার ধরনের এই কটা লিস্টে আনা, আর কিছু লাগে না। তো আমরা ফর্ম তৈরি করি, চলেন একটা রেজিস্ট্রেশন, অথবা আমরা প্র্যাকটিস পারপাস আমরা কিছু সবগুলো প্র্যাকটিস করব। ফর্ম ডট HTML আমি আলাদা আলাদা ফাইল করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এইটার ভিতরে আমরা একটা ফাইল নিলাম, টাইটেলটা অবশ্যই HTML, ফর্ম চেঞ্জ করে দিবেন। আচ্ছা, ফর্ম, তো ফর্মের জন্য কি ট্যাগ লাগবে, FROM না FORM, কোনটা, FORM, এটা মনে রাখতে হবে। দেখেন ফর্ম লেখার সাথে সাথে এখানে কি আসছে, মেথড আসছে, অ্যাকশন আসছে, তো এইগুলো হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার মাথা ব্যথা, আমার না, মানে যে হচ্ছে ফর্মতে ডাটা নিয়ে কাজ করবে তার মাথা ব্যথা, মানে এটা না দিলেও আমার ডিজাইনে কোনো ইফেক্ট পড়বে না। বাট এই ফর্মতে যখন ডাটা ক্যাপচার করতে যাব, অবশ্যই আমাকে অ্যাকশনের এখানে আমি কোন ইউআরএলে হিট করলে যাবে অ্যাকশনটা হতে হবে, কোন মেথডে ডাটা পাস হবে সার্ভারে। তো ফর্মতে ডাটা পাস করার দুইটা মেথড, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। এটা কেন করা হয়, এটা পিএসপির ক্লাস আমরা আরো ভালো করে শিখবো, পোস্ট দিলে কি হয়, গেট দিলে কি হয়, কখন কোনটা ইউজ করতে হয়। অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার যখন আমরা পিএসপি থেকে পিএসপি নিয়ে ফর্মতে ডাটা নিয়ে কাজ করবো সার্ভারে, তখন এটা আমরা আরো ডিটেলস ব্যাখ্যা করবো, এখন না। সিকিউর কোনটা রেখেছে ফর্ম থেকে যখন ডাটা বেজে পাঠাবো অবশ্যই পোস্ট, আর যখন ডাটা আমরা উঠাই নিয়ে আসবো, কারণ যেমন সার্চ মেথড, হ্যাঁ, অথবা গেট দ্বারা কোনো কোয়েরি করে নিয়ে আসা এডিটের ক্ষেত্রে, তখন হয়তো গেট ইউজ করবো। আদারওয়াইজ সবসময় কী হবে, যখনই ডাটা সার্ভারে সেভ হবে সেক্ষেত্রে অবশ্যই পোস্ট ইউজ করবে। গেটের লিমিটেশন আছে, এবং গেটের মধ্যে গেট মেথডে সাবমিট করলে সব ইউআরএলে দেখা যায়। যেমন আমরা যখন গুগলে সার্চ করি না, গেট এরকম সার্চ দিলাম, এই দেখেন কি গেছে, সার্চ কোয়েরি গেছে, একটা একটা প্যারামিটার গেছে, এই যে সার্চ কোয়েরি যুগালটা আমি কি লিখছি, গেট লিখছি না, তার মানে এটা একটা ফর্মের ইনপুট না, এটাও কিন্তু ফর্মের ইনপুট, গুগল এই ইনপুটটা নিচে নিয়ে আসারা, এই ফিল্ডের নাম আছে সার্চ, বা কোয়েরি পাস করছে, কোয়েরি দিয়ে আসার এই কিউ দিয়ে এই ভ্যালুটাকে ধরছে, এই ভ্যালু নিয়ে আসার সে কি করছে, পুরো সার্চ করে আয় না আপনাকে এই ডাটাটা দেখাচ্ছে। তার মানে ইউআরএলে কি এই ডাটা দেখা যাচ্ছে না, আপনি যে গেট লিখছেন দেখা যাচ্ছে, বাট এটা যদি পোস্ট হতো এখানে দেখা যেত না। Okay. এটার সাথে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে আপনার
এই ফর্মে যদি কোনো আপলোড করতে হয়, সেটা হতে পারে ইমেজ, হতে পারে পিডিও অথবা অডিও ভিডিও, আপলোড হতে পারে সার্ভারে। যদি সার্ভারে কোনো কিছু আপলোডের অপশন থাকে বা ইনপুট টাইপ ফাইল থাকে, এই অ্যাট্রিবিউট ইউজ না করলে সার্ভারে কোনো ডাটা যাবে না। তার মানে ইনপুট টাইপ যদি ফাইল হয়, আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। বুঝতে পারছি? তার মানে এখন আমি ডিজাইনের জন্য তিনটার কোনোটাও যদি না দেই, ডিজাইনে কোনো ইমপ্যাক্ট করবে না, বাট ফাইনালি এই তিনটে আমাকে ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস যদি থাকে। চলেন একটা ইউজারের কাছ থেকে তথ্য নেই। তো তথ্য নেওয়া খুব সহজ, জাস্ট ইনপুট লিখবো, ইনপুট টাইপ টেক্সট। এখন কি হবে, ইউজার লেখার জন্য একটা ঘর পাবে, কি পেয়েছে, টেক্সট। জাস্ট ইউজার এখানে কিছু লিখতে পারতেছে, তাই তো? এন্ড কি লিখবে, কি ডাটা দেবে, কোনো ইনফরমেশন আছে এখানে? কোনো কিছু ইনফরমেশন নাই। তাহলে অন্তত ডিফাইন করা উচিত যে আমি ইউজারের এই ফিল্ডে এই ডাটা লিখবে। ওকে, তাহলে এখন বলতে পারেন এটা দুইভাবে করতে পারেন। আমি এটার জন্য আলাদা লেভেল ইউজ করতে পারি, অথবা আমি প্লেস হোল্ডার ইউজ করতে পারি। আমি যদি এখানে প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার ইন্টারিয়র নেম, এখন অন্তত ইউজার বুঝতে পারতেছে আমাকে এখানে কি নাম লিখতে বলা হয়েছে। আমার এটা কি হয়, লেখার সাথে সাথে আবার হারায় যায়। প্লেস হোল্ডার কি, তার মানে এটা জাস্ট ইউজার হিন্টস দেওয়া যে সেটা কি টাইপ করবে। প্লেস হোল্ডার লেখা কি মুছে, প্লেস হোল্ডার লেখা তো ডাটা হয়ে যাবে না। ওকে, আচ্ছা, এই হচ্ছে কাজ। বাট এটাকে আরেকটু যদি সুন্দর করি, আমরা এটা কি ইউজ করতে পারি, লেভেল নামে একটা ট্যাগ আছে, এটা ফর্মের জাস্ট ইনপুটের সাথে ইউজ হয়। লেভেলের মধ্যে এখানে ফর পাইছে, কেন পাইছে সেটা বলতেছি। তাহলে এখানে হচ্ছে নেম। আচ্ছা, আমরা সেম জিনিসটা আবার কপি করলাম, এরপরে বললাম যে হচ্ছে নেম, এটাকে কি বললাম, ইমেল। তাহলে এটা ইমেল বলে দেই। আচ্ছা, ইনপুট টাইপ কি হবে এখন, ইনপুট টাইপ আমরা পাসওয়ার্ড এখনো যাই নাই ভাই, আসতেছে। এরপরে আসলাম কি, তাহলে এই যে টাইপ, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। টাইপটাই আমাকে কি করতে হবে, ডিফিনিশন বলে দিচ্ছে যে আসলে কোন টাইপ বলে কি হবে। এরপর আমরা বললাম যে ঠিক আছে, কি এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তাহলে ইনপুট টাইপ কি হবে, পাসওয়ার্ড। ওকে, তাহলে এটা হবে ইমেল, এটা হবে পাসওয়ার্ড। এখন এই যে প্রত্যেকটা ট্যাগ, এটাও ইনলাইন এলিমেন্ট, এটাও ইনলাইন, ফর্মটা ব্লক এলিমেন্ট, বাট প্রত্যেকটা ইনলাইন। এবং দেখেন তিনটেই এক লাইনে চলে আসছে। তো আমি তো আসলে এই ধরনের ডিজাইন নিব না, আমি নিচে নিচে ইউজারের জন্য তো আসলে বোঝাটা ডিফিকাল্ট না। ইনলাইন ফর্ম লাগে, সব ক্ষেত্রে লাগে বিষয়টা এরকম না, বাট এই জায়গাতে আসলে এরকম জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না, লাগতেছে। তাহলে আমার এই লেভেলটা কি করা দরকার, এখন আমরা একটা কাজ করতে পারি, আপাতত একটা কাজ করতে পারি, এই পুরো এক একটা আইটেম এক একটা প্যারাগ্রাফে ঢুকাই দিতে পারি না, অথবা ডিপটাকে দিতে পারি। ডিপ হচ্ছে আগে থেকে ডিপ, এটা তো ব্লক এলিমেন্ট। তাহলে ব্রেক দিলেও হয়। আচ্ছা, ব্রেক দিলে কি পার্থক্য হয় আমি একটু বুঝাই দিই। ব্রেক এখানে কি, তো এইভাবে ব্রেকটা একটা একটু বেমানান, মানে কোডটা রিডেবল হয় না। ব্রেক দিলেও কি হয়েছে, এটার সাথে লাগিয়ে গেছে না। আবার তাহলে মার্জিন বটম দাও, অনেক কাহিনী। তো এত কাহিনী না করে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস কোনটা বলেন তো, একটা ডিপ রাখা। এটার জন্য কি, একটা ডিপ রাখা, একটা ডিপ রাখা। এই জায়গাতে আমি একটা ক্লাস নিতে পারি, ফর্ম গ্রুপ, কথার কথা ফর্ম গ্রুপ। সেম একইভাবে এটার জন্য আমরা কি নিলাম, এত কিছু যদি না করেন, এত কিছু দরকার নাই, কন্ট্রোল ওয়াই আমি দিলাম, জাস্ট একটা পি নিলাম, কি নিলাম, জাস্ট একটা পি ট্যাগ। পি ট্যাগ নিলে বাই ডিফল্ট কি হয়, অটোমেটিক এইটা ডিসপ্লে ব্লক হয়ে গেল আর কি, এক একটা গ্রুপ হয়ে গেল। এই তো, এটা কিন্তু ফরম্যাট করে দেই, এই তো কোড একটু ভিজুয়ালি ফরম্যাট হয়ে গেল। এখন যাই, আগের থেকে এটি একটু সুন্দর হলো না ভিজুয়ালি, একটু সুন্দর। এখন যদি মনে হয় যে এটা তো ইনলাইন লেভেল, তো যেহেতু এটাও ইনলাইন এলিমেন্ট, এটাও ইনলাইন এলিমেন্ট, তাহলে বড় জোর একটা কাজ করতে পারেন আপনি, বিআর, এখানে একটা বিআর ইউজ করতে পারেন। না হলে লেভেল ক্লাস থেকে ধরে সিএসএস এর মাধ্যমে কি করতে হবে, ডিসপ্লে বলো। এখন সিএসএস আমি এখনো যেহেতু যাই নাই, আমি আপাতত এটা দিলাম, হয়েছে। সিএসএস তো আমরা এখনো লিখি নাই, জাস্ট এইচটিএমএল দ্বারা যতটুকু। এখন এই ফর্ম কি আসলে সাবমিট করার জন্য কি লাগবে, একটা বাটন লাগবে না, তাহলে বাটনের জন্য ফর্ম। এখন এটা কি ফর্মের বাইরে দেবো না ভিতরে দেবো, ফর্মের অবশ্যই ভিতরে। এখানে একটা পি নিলাম, ইনপুট টাইপ কি দেবো, ইনপুট টাইপ সাবমিট। সাবমিট ভ্যালু হচ্ছে সাবমিট বা লগ ইন বা রেজিস্টার, যে যেটা লেখে। ওকে, আসছে ইনস্টার সাবমিট। তো সাবমিট দিলে তো অ্যাকশনে কিছু নাই, এই জন্য কি আসবে, কিছু আসবে, আমার সাইডে চলে গেছে, অ্যাকশনে কিছু নাই। আমি আবার রান করি ফাইলটাকে, হ্যাঁ, অ্যাকশনে এখানে ইয়ে রাখছি না আমরা, অ্যাকশনে এখানে হ্যাশ দিয়ে রাখলাম, কি রাখলাম, হ্যাশ। ওকে, এটাকে আবার রান করি, এই তো
সাবমিট করলে কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, ডাটা সাবমিট করলে হ্যাশে চলে যাচ্ছে, তাই না? লাইভ সার্ভার আছে যে ওই জন্য অ্যাকশন পাওয়া যাচ্ছে আর কি। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, জাভাস্ক্রিপ্ট ভয়েড 0, তাহলে অ্যাকশনের ওটা আর কোনো কাজই করবে না। আচ্ছা, বাট এখানে এই যে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, এটা কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড বলাতে কি হচ্ছে হিডেন হচ্ছে, মানে টাইপটাই হচ্ছে মেন ফ্যাক্টর আর কিছু না। সাবমিট করলেন, দেন এখন কি বলতেছে, এটা হচ্ছে ইনপুট ইমেল বলছেন, কি দিতে বলতেছে, অবশ্যই @সাইন লাগবে ইমেলের জন্য। আচ্ছা @সাইন দিলাম, তারপরেও হয় না ইমেল, এটা দিলাম, এখন হয়ে গেছে। আসলে কি এটা ভ্যালিড ইমেল হলো? তার মানে HTML ভ্যালিডেশন বলতে আসলে এতটুকুই, টাইপ দ্বারা এতটুকু, বাট এরপরে তো .com .net .yahoo এরকম কিছু হতে পারে। তার মানে এটাকে অবশ্যই ভ্যালিডেশন করতে হবে, সেটা হতে পারে ক্লায়েন্ট সাইড, আবার কি সার্ভার সাইড ভ্যালিডেশন হতে পারে। ওকে, এরপরে সাবমিট। এখন এই যে সাবমিট বাটন বানালেন না, এইটা আপনি আবার দুই ভাবে নিতে পারেন, আপনি ইচ্ছা করলে বাটনও নিতে পারেন, বাটন সাবমিট। তাহলে এখানে কি বলতে হবে, টাইপ সাবমিট বলতে হবে, না বলে কি কাজ করবে? আরেকটা আছে বাটন টাইপ রিসেট বললাম, কি বললাম, বা ইনপুট টাইপ রিসেট, একই কথা। আপনি রিসেট বলে কি কাজ করে, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, রিসেট দিলাম, সব কি ফাঁকা হয়ে গেল, ফর্মটা ফাঁকা। তার মানে আপনি এই এই ইনপুট টাইপ দিয়েও বলতে পারেন, এটা আপনি যদি ইনপুট টাইপ বলতে পারেন তাহলেও হবে। আচ্ছা, ইনপুট টাইপটা কি সিঙ্গেল ট্যাগ না? ইনপুট টাইপ যদি সিঙ্গেল ট্যাগ হয় তখন তার এর ভিতরে লিখতে পারবেন না, তখন এটাকে কিভাবে লিখতে হয়, ভ্যালু ইজ ইকুয়াল টু রিসেট। বুঝাইতে পারছি বিষয়টা? এই ভ্যালুটাও আমাদের এসব ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। যেমন এখানে আমি ভ্যালু ইউজ করি নাই, ভ্যালু এখানে আমি দিলাম, ধরেন এখানে আমি আমার নাম লিখলাম, কথা তাহলে বাই ডিফল্ট এখানে রেন্ডারিং টাইমে কি হবে, আমার নাম প্রিন্ট হয়ে থাকবে না? ওকে, এই ভ্যালুটাও আমরা যখন লারাভেলে কাজ করি অথবা পিএইচপিতে কাজ করি, ভ্যালু ফিল্ডটা আমরা, ধরেন একটা বড় ফর্ম, অনেক ইনফরমেশন ইউজার কষ্ট করে পূরণ করে সাবমিট দিছে, কোন একটা ফিল্ডে সে দিতে ভুলে গেছে, তাহলে কি হবে, সব রিসেট হয়ে যাবে না? এইটাকে আমরা ওল্ড ভ্যালু হিসাবে আমরা একটা ভেরিয়েবলে রাখি, সেশনে রাখি, যেটা রাখি, সেটা আবার এখানে পিন করে দেই, যাতে যদি অন্য একটা ভুলও হয় এই ডাটাটা যাতে ওখানে স্টোর হয়ে থাকে। সেটা আমরা যখন পিএসপি অথবা লারাভেলে শিখাবো তখন বুঝবেন। তো ভ্যালু ফিল্ডটা কি, ওই ফিল্ডের ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে পারি, মানে মূল বিষয় হচ্ছে আর কিছু না, আপনি শুধু ইনপুট টাইপটা বললেন, টাইপ চেঞ্জ করলেই হচ্ছে। যেমন আমি টেক্সট বললাম, ইমেল বললাম, পাসওয়ার্ড বললাম, আবার যদি ছবি নিতে হয় তাহলে কি বলবো, ইনপুট টাইপ ফাইল বলবো, ইনপুট টাইপ কি বলবো। তো মূল বিষয় হচ্ছে আপনাকে আর কিছু লেখা দরকার নেই, এই কয়টা জিনিস শিখলে হয়ে যাবে। ইনপুট টাইপ কি হয়, বাটন, চেকবক্স, কালার, ডেট, ইমেল, ফাইল, ইমেজ আছে, বাট ইমেজ ইউজ করি না আমরা, ফাইলটাই ইউজ করি। হ্যাঁ, আর ইমেজ বললে আবার পিডিএফ ফাইল আপলোড করতে পারবে না, ঝামেলা আছে। টাইপ বলে পাসওয়ার্ড, এই যে ইনপুট টাইপ কি, নাম্বার, ফোন নাম্বার নিতে নাম্বার, আবার ফোনের জন্য আবার কি টেল নামেও অ্যাট্রিবিউট আছে, টেলিফোন নেওয়ার জন্য। টাইম আছে, টেক্সট, তো দেখা যাচ্ছে যে আবার ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, মানে ওয়েবসাইটের তথ্য নেবেন, তাহলে কি হবে, ইউআরএল, ইনপুট টাইপ কি হবে, ইউআরএল, তার মানে ওয়েবসাইটের লিঙ্কই তাকে দিতে হবে, এরকম। এই মোটামুটি এই করে টাইপ জানলেই শেষ। বাট এই অ্যাক্টিভিটির ব্যবহারগুলো অনেকে, আমার ডিজাইনে এটা না দিলেও কোনো ইফেক্ট পড়বে না, ইনপুট টাইপ বললেই ফিল চলে আসে। বাট এখানে আরও কিছু কাজ আছে, আপনার যখন একটা ফর্ম বানাবেন অবশ্যই সেটা, কারণ এই ফর্মটা নিয়ে তো আরেকজন ডেভেলপার কাজ করবে, তাহলে তাকে যদি আবার ফর্মে হাত দিতে হয় তাহলে ঝামেলা না। তো এই যে ফর্মগুলো আপনি বানাইলেন, এটা ক্লোজ করে দিই, এখানে আমি লিখলাম, এটা ইমেল দিলাম, ভালো কথা, আমি এই যে ফ্যাক্ট ফিলার দিলাম, এখানে একটা টুলস আছে, আমি ব্যাকএন্ডে যখন কাজ করি আমি এটা ইউজ করি খুব, কারণ এই যে ডাটা লেখার টাইম নেই, আমি ক্লিক করলাম, ডাটা অটোমেটিক এখানে বসে গেছে, জাস্ট সাবমিট করবো, ভ্যালিডেশন করবো, ডাটা ডিসপ্যাক্ট ডাটা। এখন এই ডাটাটাকে সার্ভারে যাবে, সাবমিট করলে সার্ভারে যাবে, কারণ না যাওয়ার পসিবিলিটি, কারণ হচ্ছে এই ফিল্ডের আমি কোনো নামই বলি না, আর কি দ্বারা ধরবো, এখানে 100টা ফিল্ড আছে, কোন ফিল্ডে কি ডাটা আসতেছে, সে ফিল্ডের আমি যদি নেম অ্যাট্রিবিউট ডিফাইন না করি এখানে, তাহলে আলটিমেটলি সারা দিনেও এই ফর্মতে কোনো ডাটা যাবে না। নেম ইজ ইকুয়াল টু নেম, এরপরে তার মানে কি, নেম অ্যাট্রিবিউটটা একটা ম্যান্ডেটরি, আপনি প্লেস হোল্ডার ইউজ করেন বা না করেন, নেমটা কিন্তু আসলেই দিতে হবে, কারণ আমি ব্যাকএন্ডে যখন ধরবো এই ফিল্ডের ডাটা, আমি কি দ্বারা ধরবো, হ্যাঁ, ওই ফিল্ডের নামটা বলতে হবে না আমাকে, তাহলে এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে কাজ। তাহলে টাইপ তো লাগতেছে আমার, কোন টাইপের ডাটা দিবে সেইটা ফ্যাক্টর, নেমটা কিন্তু ম্যান্ডেটরি।
এরপরেও আপনি HTML এ ভ্যালিডেশন করতে পারেন। কিভাবে ভ্যালিডেশন করতে পারেন বলেন তো? আপনি এখানে রিকোয়ার্ড বলে দিতে পারেন, কি বলেন? রিকোয়ার্ড। তাহলে এখন সাবমিট করলে কি হবে? বলতেছে যে আপনি ডাটা দিয়ে তারপরে যান। তার মানে কি ফিল্ডে হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। এখন আমি অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার আমি ইচ্ছা করে সোর্স কোডটা এখানে ইন্সপেক্ট করব, তারপরে কি করব জানেন? এই যে রিকোয়ার্ড কথাটা বাদ দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে, তাহলে পরে ফর্মে এখন সাবমিট করতে পারবো না আমি? পারবো? এই দেখেন রিকোয়ার্ড এখন চায় না, কারণ এখান থেকে কোডে থেকে কি অ্যাক্টিভিটি বাদ দিয়ে দিচ্ছি। এটা সম্ভব এবং আমরা রিয়েল লাইফে প্র্যাকটিস করছি। যেমন আমার এক কলিগ যে আইপি ফোন ইউজ করে, তো ও মিনিমাম রিসার্চ অনলাইনে রিসার্চ করা যায় ওদের সাইডে ঢুকে। তো রিসার্চ এমন যে হচ্ছে 50 টাকা নিচে রিসার্চ করা যায় না, মানে ওই ফিল্ডটা। পরে আমরা মিনিমাম ভ্যালুতে যাই সাথে 10 দিয়ে সাবমিট করছি, রিসার্চ হয়ে গেছে। সার্ভার সাইড ভ্যালিডেশন করা নাই। তো এরকম ধর আমি রিকোয়ার্ড আছে বা রিকোয়ার্ড উঠাই দিতেই পারি, বাট আমাকে অবশ্যই সার্ভার সাইড ভ্যালিডেশনটা করতে হবে, যে অবশ্যই নেম ডাটা দিতেই হবে এরকম। তার মানে এই যে অ্যাট্রিবিউটগুলো, মূল বিষয় হচ্ছে ইনপুট টাইপের ভিতরে এটা ইনলাইন এলিমেন্ট, ইনলাইন ট্যাগ, এই ট্যাগের যে স্পেসিফিক অ্যাট্রিবিউটগুলো জানতে হবে, নেম কখন ইউজ করা হয়, প্লেস হোল্ডার ভ্যালু কেন বললাম, এতটুকুই। আবার এখানে বললাম যে রিড অনলি, ধরেন এখানে ডিফল্ট ভ্যালু একটা আছে, ভ্যালু ইজ ইকুয়াল টু user.mail.com, ওকে। আর এটাকে বললাম যে ইউজারের নাম আমি চেঞ্জ করতে দিব না, মানে একবার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, আপনার বিভিন্ন সাইটে দেখবেন, আপনি যেমন গিটহাবে যাবেন, যে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন, যে ইমেল দেয়, প্রোফাইল আপডেটের টাইম ওই ইমেল কি চেঞ্জ করতে দিবে? আর ওইটা ডিজেবল থাকে, যে রিড অনলি বললাম। এখন এটা লেখা যাবে না, লেখা যাবে ইন্সপেক্ট করে যদি বাদ দেন তাহলে লেখা যাবে, বাট এটা কি হলো, এই ডাটাটা রিড অনলি ফিল্ড, এই ফিল্ডে কোনো ডাটা লেখার অপশন দেয় নাই। তাহলে বোঝার বিষয় হচ্ছে যে ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট কোনটা কোনটা কাজ করে এটাই। এখন যে কোনো ফর্ম বানাতে গেলে আপনাকে এই জিনিস মাথায় রাখতে হবে, বাট আমি যদি পুরোটাই যদি আমি দিলাম না, তাতে আমার ডিজাইনে কি কোনো ইম্প্যাক্ট পড়ছে? বাট আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এগুলো জানতে হবে, কেন লিখতেছি এটা যদি না বুঝি শুধু শুধু লিখলে লাভ নেই। আমি কখন এটা ইউজ করব, কখন ভ্যালু ইউজ করব, রিকোয়ার্ড যদি লাগে দিব। এরপরে আরেকটা কাজ আছে, আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে আইডি। কি দেব? আইডি। ধরেন এই ফিল্ডের ডাটাটা আমি অ্যাজাক্সে সাবমিট করব, মানে অ্যাজাক্সের মাধ্যমে ডাটা ধরবো, অথবা যে করে জাভাস্ক্রিপ্ট দেয়া এই ফিল্ডে ডাটা ভ্যালিডেশন করবো, তাহলে এখানে তো ফিল্ড আছে আর অনেকটি আছে না? তখন আমি এই ফিল্ডের ইউনিক আইডেন্টিফায়ার হচ্ছে কি, আইডিতে সবসময় ইউনিক, আইডি ইউনিক না, যেমন সবার রোল নাম্বার আলাদা হয়, কখনো কি ডুপ্লিকেট হয়, ফোন নাম্বার যেরকম, সেই এই আইডিটা আমি এখানে ফরের মধ্যে দেবো। এইটার এই যে ফর লেখাটা কিন্তু এমটি ছিল, এই আইডিটা এখানে দেওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে, আপনি লেখাতে ক্লিক করে দেখেন আপনার ফিল ফোকাস হচ্ছে, এই রেফারেন্সের কারণে ফোকাস হচ্ছে। আমি এটাতে ক্লিক করেন দেখেন সারাদিনেও কি ফোকাস হয় না, কারণ হচ্ছে আপনার লেভেলের সাথে ইনপুটের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাই হচ্ছে কি আইডি দ্বারা। আবার বলে রাখি, লেভেলের সাথে যে সম্পর্কটা হয় এই আইডি দ্বারা এর সম্পর্ক। এতটুকু বুঝছি, আর কিছু নেই। এখন ফিল্ডগুলো প্র্যাকটিস করা দরকার। এখন অল্টারনেটিভ আর তিনটা জিনিস আছে, যেমন হচ্ছে রেডি বাটন, চেক বক্স, আর হচ্ছে সিলেক্ট আর টেক্সট এরিয়া। যেমন আমরা ইমেজ আপলোড করতে দেবো, তাহলে এটা কপি করলাম, আমার যেহেতু একটা হয়ে গেছে, তাহলে দিলাম হচ্ছে আপলোড। এখানে কি হবে বলেন তো? ইনপুট টাইপ ফাইল, জাস্ট কিচ্ছু না, নেম হবে, নেম আপনি ইমেজ বলেন। এটার আবার প্লেস হোল্ডার হয় না, এটা প্লেস হোল্ডার লাগে না, কারণ এটা তো আসলে ইউজার আর কিচ্ছু করবে না। আর যদি রিকোয়ার্ড থাকে দিয়ে দেবেন। আসছে চুজ করার অপশন, ইনপুট টাইপ। এখন আপনি পিডিএফ দেন, অডিও দেন, ভিডিও দেন, আর জেপিজি দেন, যে কোনো ইমেজ দিলেন, বাট আবার সেটা ভ্যালিডেশনের কাজটা হচ্ছে ব্যাকএন্ডে, আমি কোন টাইপের ফাইল নিব, কোনটা সার্ভারে অ্যালাউ করব, কত এমবি নিব, এইসব বিষয় হচ্ছে কি ব্যাকএন্ডে আপনাকে ম্যানেজ করতে হবে, অথবা ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করতে পারি, যে করে ভ্যালিডেশন লাইব্রেরি আছে, হ্যাঁ, সেটাতে ভ্যালিডেশন করতে পারি, বাট ইউজার এখানে চুজ করতে পারবে। এবং এইটাকে আরো সুন্দর করার জন্য যে করে প্লাগইন আছে, যেমন ড্রপিফাই নামে একটা প্লাগইন ইউজ করে, সুন্দর একটা বক্স আসে, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেওয়া যায়। এটা আলাদা বিষয়। আচ্ছা, এরপরে এটাকে আবার কপি করলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে আমরা জেন্ডার, এখানে চেক বক্সের ডাটাটা দেখবো, দেখেন জেন্ডার, ওকে। এখানে ইনপুট টাইপ জেন্ডার, আচ্ছা আমাকে অটোমেটিক সব লিখেই দিল, ভালো কথা। জেন্ডারে এখানে দেখেন মেল, ফিমেল, আদার্স। ইনপুট টাইপ কি হবে? রেডিও। আসছে মেল, ফিমেল। রেডিও বাটনের ভ্যালু কি একটাই হয় সবসময়, ডুপ্লিকেট হয় না, এই কারণে ফিল্ডের নাম কি, আমার নাম তিনটার, যদি আপনি তিনটা নাম দেন মেল ফিমেল, তাহলে কিন্তু ডাটা হবে তিনটেই সিলেক্ট করা যাবে। তাহলে এটার ক্ষেত্রে
আর এই ক্ষেত্রে ইউজার কি লিখতে পারবে? ইউজার তো বড় খালি চুজ করতে পারবে। তাহলে আমাকে ডাটাবেসে ভ্যালু দিতে হবে না, সে মেল ক্লিক করলো, তাহলে ডাটাটা তো মেল যাইতে হবে। সেইটার জন্য দেখেন এখানে কি লেখা আছে, বাই ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে। এসব ক্ষেত্রে তার ইউজার লিখতে পারে না, ভ্যালু আপনাকে সেট করতে হবে। বাট ইনপুট টাইপ টেক্সট বা ইমেলের ক্ষেত্রে তো সে লিখতে পারবে, সমস্যা তো নাই। ওইটার ক্ষেত্রে ভ্যালু না দিলেও কোনো সমস্যা নাই, বাট এটার ক্ষেত্রে ভ্যালু সেট করতে হবে। বাট এটা ইউজার ফ্রেন্ডলি না, আর একটু সুন্দর করা যায়। যেমন আমি লেখাতে ক্লিক করলে যাতে এটা টিক হয়ে যায়, তাহলে লেভেল ইউজ করতে হবে না। ওই যে একটু আগে দেখলেন সেম এই কাজটা করেন। এটাকে কাট করলে এখানে দিলাম হচ্ছে লেভেল মেল, এটা দিলাম হচ্ছে মেল। তাহলে এটা কি হবে, এটা আইডি নেয়, তাহলে এই আইডিটা এখানে কি হবে, আইডি হবে হচ্ছে মেল। তাহলে দেখেন এই লেখাটা ইউজারের জন্য এখন কত, এটা যেমন ক্লিক করতে হচ্ছে, বাট লেখাতে ক্লিক করলে কি হচ্ছে, এটা লেখাতে ক্লিক করলে চেক মার্ক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউজারের জন্য বেটার হলো। সেম আমরা এটাও দিলাম লেভেল ফিমেল, তাহলে এটা হবে হচ্ছে আইডি ফিমেল। সেম একইভাবে এটা লেভেল আদার্স, আইডি আদার্স। আমার এখানে এই যে কোডিএমে অটো লিখে দিচ্ছে, এই জন্য আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। আদার্স, ওকে। সেম একইভাবে আমরা এটাকে কপি করলাম, রেডি বোর্ড, এটা হচ্ছে চেক বক্সের ডাটা সবটা সিঙ্গেল ভ্যালু যায়। আর ধর এটার নাম দিলাম হচ্ছে হবিস। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে একটাকে এডিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দেবো হচ্ছে চেক বক্স, কি দেবো, ইনপুট টাইপ, এটারও ভ্যালু থাকবে। আমরা দিলাম হচ্ছে ফিল্ডের নাম হবে হবি, ভ্যালু দিলাম ধর এখানে কারো ক্রিকেট খেলা পছন্দ হয়, ক্রিকেট, কারো ঘুরতে পছন্দ লাগে, তাহলে এটা ভ্যালু দিয়ে দেন, এটা আইডি দিয়ে দেন, এটা আইডি দিয়ে দেন, এটা দিলাম। আপনার ছোট হাতের দিলে ছোট হাতের হবে, বড় হাতের দিলে হবে। সেম এখন এটা দিলাম, ওকে, ফুটবল, হকি। এই তো সব সাজাই দিছে আমাকে, হয়েছে। চেক বক্সের টাকা কি হয়, ইউজারে একটাও টিক দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে। যদি না দেয় না দিলে যদি এখন রিকোয়ারমেন্ট না থাকে, যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি ভ্যালিডেশন সার্ভারে এরকম হতে যায়, তাকে এই ফিল্ডে টাকা দিতেই হবে, তাহলে তো আপনাকে ভ্যালিডেশন করতে হবে, রিকোয়ার্ড দিয়ে রাখতে হবে। না দিলে তো একটা ফর্মে কি থাকে, আমাদের ফর্মের মধ্যে সব কি রিকোয়ার্ড ফিল্ড থাকে, অপশনাল ডাটা থাকে না। এখন আপনার যদি মনে হয় যে প্রজেক্টের খাতিরে হবিসটা তাকে টিক দিতেই হবে, তাহলে তো এটা ভ্যালিডেশন করতেই হবে আপনাকে, যেটা রিকোয়ার্ড ফিল্ড। এই জন্য আপনি বলতে পারি, এখন রিকোয়ার্ড বলবো কাকে বলবো, প্রথমটাকে যদি রিকোয়ার্ড বলি তাহলে কি হবে, সাবমিট করলাম, ডাটা দিলাম, এটা রিকোয়ার্ড ধরতেছে, আপনি এটা দিলেও কি তার ধরবে না, নাকি এটা ধরতেছে, মানে সবটা রিকোয়ার্ড দিতে হবে না। এটা সার ক্লায়েন্ট সাইডে একটা ভ্যালিডেশন আছে, ওইটা বললে আমরা যে কোনো লাইভ ব্রাউজারে করব, মানে এর ভিতরে যে কোনো একটা টিক দিলেই হবে সে। বাট এখানে একটা স্টিক্স আছে, সেটা হচ্ছে যে হবির এখানে এই জায়গায় সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া। কেন দেওয়া, এই যে টিক পার্ক দিচ্ছে না, এই ডাটাটাকে ডাটাবেসে যখন যাবে অ্যারে হিসেবে দেয়। অ্যারে কি জিনিস এটা পিছতে বুঝবো, যারা শিখছেন জানেন। মানে সে কত নাম্বার টিক দিল, এটার ইন্ডেক্সে হচ্ছে এরকম 0 1 2, তার মানে এখানে তিনটা আইটেম আছে, সে কি 0-তে টিক দিছে, না 1-এ দিছে, না 2-তে দিছে। এই ইন্ডেক্স নাম্বার ধরার জন্য মূলত থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস দিলে। এই হচ্ছে মোটামুটি কাজ। আর একটা কি লাগবে বলেন, শেষ, আমার কাজ মোটামুটি শেষের দিকে। স্যার ওই হবিটা যদি একটা টিক মার্ক দেওয়া যায় তখন একটাই দিবে, সমস্যা নেই, একটা ডাটাই যাবে, সমস্যা কি। মানে একাধিক হবে না, একটা হবে শুধু জাস্ট ওয়ানটা সিঙ্গেল ভ্যালুর জন্য তো রেডিও, মানে সেম ডাটা বলে দিছি রেডিও। আর চেক বক্স হচ্ছে মাল্টিপল হয়, মানে একটাও হতে পারে, 20টা থাকলে 20টাও সে টিক দিতে পারে। চেক বক্স মানে হচ্ছে মাল্টিপল। একটা করতে যায় তখন আরে ভাই, মানে আমি যে ধরনের ডাটা নিচ্ছি এইটার মানে হবিস কি হয়, মানুষের একটা শখ থাকে, মাল্টিপল শখ থাকে, মানে এরকম। তো এটার হচ্ছে যেমন আমাকে সাবজেক্ট চুজ করতে বলা হলো, এখন 20টা সাবজেক্ট আছে, আমি কোনটা কোনটা নিব, আমি টিক দিব না সেটা। আর জেন্ডারের ক্ষেত্রে তো এটা কমন জিনিস, একটার বেশি তার মানে ডবল হতে পারে না, ট্রান্সজেন্ডার হতে পারে। তো এই চেক এইগুলো তো তৈরি করা হয়েছে, মানে আমরা যে যা কাজ করি সেটার উপর বেস করে তৈরি করা হয়েছে। আর কোনটা লাগবে না লাগবে সে দৃশ্য তো আপনার। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সিটি। ধরেন এখানে দিলাম হচ্ছে, আমরা এটাকে ড্রপ ডাউন বলতে পারি, হচ্ছে সিলেক্ট অপশন, এটাকে বলা হয় কি সিলেক্ট। আমাকে কিছু লিখেই দিছে, এই হচ্ছে কাজ। এখানেও তো ইউজার লিখতে পারে না, লিখতে পারে, কই গেল ভাই, কেটে গেল।
আসছে না সিটি? তো এখানে ইউজার জাস্ট কি করতে পারবে, চুজ করতে পারবে, সিলেক্ট করতে। সেই ক্ষেত্রে এই যে অপশনে কি দিতে হয়, সিটি নেম হচ্ছে সিটি, আইডি হচ্ছে সিটি, আইডিটা আবার এই যেখানে বসবে। ওকে, আর অবশ্যই ভ্যালু সেট করতে হবে, এসব ক্ষেত্রে কি ভ্যালু সেট করতে হবে। আর আরেকটা অপশন থাকতে পারে, অপশন এই যে সিলেক্টেড, বা এটাকে এখানে একটা অ্যাট্রিবিউট আছে দুইটা, একটা হচ্ছে সিলেক্টেড আর একটা হচ্ছে ডিজেবল। সিলেক্ট ডিজাইন এখানে অটো নিছে, আমি ডট ডট তো চাই নেই, সিলেক্ট সিটি তাও দিচ্ছে অটোমেটিক। তো এই ফিল্ডটা ইউজার আর কি করতে পারবে, বাই ডিফল্ট এটা সিলেক্টেড থাকবে, এবং দেখেন এটা কিন্তু ডিজেবল, এবং ওটা দিলেও নাম নেই, কারণ আমি ওটার কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করি নাই, তার মানে ডাটাবেজে যাবে না। এই হচ্ছে মোটামুটি। আরেকটা লাগে যখন অনেক লেখা লাগে তখন কি লাগে বলেন তো? হ্যাঁ, মেসেজ থাকতে পারে না, টেক্সট এরিয়া, বা আমরা একটা প্রোডাক্টের ইনফরমেশন নিচ্ছি, তাহলে প্রোডাক্টের যখন ডিসক্রিপশন লিখবেন অথবা একটা আর্টিকেল লিখতে গেলে অনেক বড় এরিয়া লাগবে না, and এই নর্মাল একটু টেক্সট ফিল্ডে তার কাজ হবে না, সেটার জন্য কি লাগবে, টেক্সট এরিয়া। আসছে টেক্সট এরিয়া। আচ্ছা, এর মধ্যে এটা ঢুকে গেছে, কারণ হচ্ছে কোথাও মনে হয় ক্লোজিং এ গরমিল আছে, কোথাও গরমিল, এই যে লেভেল ঢুকে গেছে এর ভিতরে। লেভেলের ভিতরে টেক্সট এরিয়া ঢুকে গেছে, টেক্সট এরিয়া। এটা হচ্ছে কলাম আর কি, রো, মানে ওই টেবিল, এই আমার টেক্সট এরিয়ার। তারপরে তো এখন কোড ঢুকে যাচ্ছে কে না, ঠিক আছে এবার এই তো, ঠিক আছে। এটা আবার কি করা যায়, রিসাইজ করা যায়, বড় করা যায়। আবার ইচ্ছা করলে কি এটাকে আমি আবার রিসাইজ করার অপশন বন্ধ করে দিতে পারি সিএসএস দ্বারা, সেটাও করা যায়। তো মোটামুটি একটা ফর্মের জন্য এই কয়টাই কম্পোনেন্ট বা এই কয়টাই ইনপুট টাইপ শিখলে কি যত বড় বড় ফর্মই বানান ঘুরে ফিরে এই জিনিসগুলো ইউজ হবে। বোঝা গেছে? তো আরো হতে পারে, যেমন হচ্ছে আপনি ফোন নাম্বার নেবেন, হ্যাঁ, ও ডেট পিকার জন্য তাহলে ইনপুট টাইপ ডেট দিয়ে দেন, তাহলে এখানে আরেকটা ফিল্ড হতে পারে কি, ডেট অফ বার্থ নাকি, ডেট অফ বার্থ। তাহলে এখানে কি হবে বলেন তো, ইনপুট টাইপ ডেট নাকি, ডিওবি, আইডি হচ্ছে ডিওবি, কথার কথা, প্লেস হোল্ডার ইউজ করলাম না, আসছে না ক্যালেন্ডার। এখন এই ডেট অফ বার্থ যদিও এখন মডার্ন সব ব্রাউজারই ক্যালেন্ডার সাপোর্ট করে, বাট এটার জন্য সুন্দর ডেট পিকার নামে কি প্লাগ ইন পাওয়া যায়, ডেট পিকার ক্যালেন্ডারের জন্য, ডেট পিকার। যেমন এই যে বাসের টিকিট কাটতে দিলে দেখবেন যে ওরা কিছু কিছু ডেট কি ডিসেবল করে রাখে, থাকে না, ওটা ডেট পিকারের মধ্যে ওখানে ইয়ে করা যায়, কোন কোন ডেট ডাটাবেস থেকে আসে যদিও, সেইটা আবার এখানে প্লাগ ইনের মধ্যে বসে কোন ডেটে সিলেক্ট করতে পারবে না, কোনটা করতে পারবে না, সব কি করা যায়, ইনেবল অথবা ডিসেবল করা যায়, সেটার জন্য ডেট পিকার সুন্দর সুন্দর প্লাগ ইন পাওয়া যায়। বাট নর্মাল ইনপুট টাইপ ডেট বললে এরকম আসে। আবার এখানে ধরেন হচ্ছে আরেকটা ফিল্ড নিলেন আপনি, ফোন নাম্বার নিলেন, ফোন নাম্বার তো নেই, এত কিছু নিলে ফোন নাম্বার নিলাম না নাকি, তো এখন ফোন বা মোবাইল, তাহলে এখানে কি হবে, ইনপুট টাইপ কি দেবো বলেন তো, নাম্বার আছে অথবা কি টেলও হয়, টেল প্রপার্টি এটাও কাজ করে, এটাও। আচ্ছা দেখি আসলে টেল বলাতে কি হলো, এখানে এবিসিডি লেখা যায় তাহলে হলো, হ্যাঁ, তাহলে কি দিব, এটা ইনপুট টাইপ নাম্বার, সবাই তো জানেন। এখন এখানে আবার একটা কাহিনী আছে, নাম্বার বলছেন না, এক দুই লেখা যায় না, ঠিক আছে, বাট হচ্ছে আমি নেগেটিভ ভ্যালু দিয়ে দেবো, এই যে এখানে জিরো দেওয়া যাবে, জিরোর পরে চলে যাওয়া যাবে, মাইনাসে চলে যাবে, তাহলে কেমন হবে, যেমন প্রোডাক্টের প্রাইস দেবেন, প্রোডাক্টের প্রাইস তার মাইনাস হবে না, হ্যাঁ, হয় জিরো হবে না উপরে হবে, সেক্ষেত্রে কি করবেন, যদিও ভ্যালিডেশন করবে সেটা ঠিক আছে, বাট এই স্টেমের ভিতরে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেন, কি দিবেন, মিন জিরো, কি দিলেন, তার মানে নেগেটিভ জিরো এর নিচে রাখতে হবে, দেখেন ম্যাক্সিমামও দিতে পারবেন, এই জিরোর পরে আর আসবে না অ্যারো সাইন। আবার এই অ্যারো সাইনটা কি সিএসএস দিয়ে হাইড করে দেওয়া যায়, অ্যারো সাইন যেটা দেখাচ্ছে মানে ইনপুট টাইপ বলাতে এই যে আপার কেস আসছে, মানে এই বিহেভিয়ারটা কি সিএসএস দ্বারা এটা হাইড করা যায়। তো মোটামুটি যা বললাম ফর্ম থেকে যা শিখে না এই কটাই। স্যার রেঞ্জটা কি ইয়াদ দিয়ে ওই যে সিএসএস দিয়ে কাস্টমাইজ করা যাবে, কোনটা রেঞ্জ রেঞ্জ দরকার, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেন, স্যার দিয়ে দিছে, হ্যাঁ, 11টা আচ্ছা রেঞ্জ আরেকটা আছে ইনপুট টাইপ রেঞ্জ ওইটা আপনাকে ভ্যালিডেশন লিখতে হবে, প্যাটার্ন লিখতে হবে,
এটার জন্য যেমন আমি বলে দিই আছে ভাই, সব আছে। ইনপুট মাস্ক নামে একটা প্লাগইন আছে। এটার কাজ কি, আমি যে প্যাটার্নে বলে দিব সেই প্যাটার্নেই ডাটা দিতে পারবে, তার আগেও দিতে পারবে না, কমও দিতে পারবে না। এই যে ইনপুট মাস্ক নামে এটা ইউজ করি আমি, অনেক জায়গায় ইউজ করছি। দেখি ডেমো দেওয়া আছে এখানে, ডেমো তো দেখতে পাচ্ছি না। এই প্লাগইনটা ইউজ করছি আমি কয়েক জায়গায়। ডেমো পেজে যান, ডেমো আছে। ওপেন ডেমো, এই যে এখানে যে প্যাটার্ন দেওয়া আছে দেখেন, ডিডি মানে যা লিখতে বলা হয়েছে তাই লিখতে হবে। প্যাটার্ন মানে আপনি 11টা দেন, 10টা দেন, এই যে যেরকম এরকম প্যাটার্ন দিচ্ছে সেটাই লিখতে হবে। আইপি অ্যাড্রেস, যেমন আইপি এবিসিডি লিখতে পারবে না, 127.0.1, এই যে আইপি অ্যাড্রেসের কোড, আইপি অ্যাড্রেস। আর আপনি যেভাবে চান ইমেল, যেমন এই যে @টেস্ট, তারপরে ওটা কি বসে আছে না, আপনি মানে এটা যা প্যাটার্ন বলে দেওয়া যায়। আপনি একটা নেবেন, দুইটা নেবেন, আর ডিজিট নেবেন, সব এই ইনপুট মাস্ক প্লাগইনটা খুব সুন্দরভাবে করা যায়। তো বাসায় যা দেখেন, জাস্ট এই যে প্লাগইন ইনপুট মাস্ক, এই যে করে প্লাগইন লাগবে, এটা দিয়ে কাজ করলেই হবে। যেমন এই যে আমাদের, আমি তো ইউজ করছি ইয়াতে, পিপল অ্যান্ড টেকের সাইড ইউজ করছি। এই জায়গায় দেখেন, কোথায়, যেমন একটা কোর্সে যাই, এই সেমিনার রেজিস্ট্রেশনে গেলে এই যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, আমরা কি করতেছি, ইউজারের কাছ থেকে তথ্য নিচ্ছি, মানে এই কোর্সের রেজিস্ট্রেশনের জন্য সেমিনার, তার নাম দিবে, ফোন নাম্বার দিবে। এখন ফোন নাম্বার এখানে আমি ভ্যালিডেশন করছি, 11 সংখ্যার বেশি যাবে না। 11 বেশি এবিসিডি তো লিখতে পারবে না, ম্যাক্সিমাম কি 11 সংখ্যার বেশি, ওই প্লাগইন ইউজ করছে এখানে। হ্যাঁ, আবার এখানে দেখেন আমি কাস্টম ক্যাপচা ইউজ করছি, গুগল ক্যাপচা ইউজ করা যায়। আপনি ফর্ম সাবমিট করতে গেলে ডাটা দিলেন, এই যে ক্যাপচা, এটা আপনাকে ভ্যালিডেশন করতে হবে, ম্যাচ না করলে হবে না। এই ডাটা দিলে তারপরে সাবমিট হবে। বুঝা গেছে বিষয়টা? তো এটা হচ্ছে ইউজ কেস। এখন কোন ধরনের ডাটা নিব, কোন ফর্মে কোন ডাটা নিব, সেটা হচ্ছে ডিসিশন। এখন এই ফর্মে ধরে এই করা ডাটা হচ্ছে, আবার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি যদি আপকামিং ব্যাচে যাই, এই ডাটার ক্ষেত্রে তো আমাকে আবার বলতেছে আরো জায়গায় নিয়ে চলে যাচ্ছে, ERP-তে এখানে আমার লগ ইন করতে বলতেছে। তো এখানে যাচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলতেছে। আবার রেজিস্টারে গেলে ইমেল, পাসওয়ার্ড আর কি, হ্যাঁ, ফোন নাম্বার দিতে বলতেছে, কনফার্ম পাসওয়ার্ড। এইগুলো হচ্ছে ডিজাইন পারপাস। তো আমি যেভাবে ফর্ম শিখালাম, মোটামুটি ফর্ম বানাইলে আপনারা মাথায় রাখবেন যে ঠিক আছে, আমার ফর্মটা যে নিয়ে যেহেতু এখন কাজ করবে, অবশ্যই ফর্মের আমি যেভাবে শিখালাম নেম দিব, আর যদি ভ্যালু দিতে হয় ভ্যালু পাস করে রাখবো। এখন আপনি শুধু ইনপুট টাইপ দিয়ে ডিজাইন করে ফালাই দিলেন, তাহলে তাকে আবার তো এখানে কোড লিখতে হবে, সমস্যা না? এই জন্য এগুলো মাথায় রাখবেন। তো মোটামুটি HTML শেখার এতটুকুই, আর HTML কিছু শেখার দরকার নাই। যা বানাবেন এখন ওই HTML এর যে করে গেলাম, ডিভ, স্প্যানটা ইনলাইন এলিমেন্ট, ডিভের মতোই ইনলাইন, হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ আর লিঙ্ক ট্যাগ। ইউএলএলআই তো অলরেডি শিখছেন। আর আজকে যা শিখলে ফর্ম্যাট টেবিল। তো আমরা ব্যাকএন্ডে কাজ করলে এখন একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমরা টেমপ্লেট যখন বানাবো, আমি আপনাদের উপরে এক দেড়শো থিম দিয়ে দেবো, কয়েকদিন পরে দেখেন আমার কাছে আছে থিম ওয়াগানের। এখানে বুটস্ট্র্যাপ 5 এ অনেক ফ্রি থিম আছে, এই থিমগুলো আমার কাছে অনেকটা আছে। এখন ওয়েবসাইট বানাইতে গেলে সিএসএস, ধর একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাকে তো অনেক কোড লিখতে হবে না? আমি যদি এটা সোর্স কোডে যাই, দেখতে যত সুন্দর লাগতেছে, এটার পিছনে কি অনেক কোড লিখতে হবে। ভিউ সোর্স কোডে গেলাম, তো আলটিমেটলি তো হেডিং শুরু হয়েছে রক টাইপ দিয়ে, মেটার মধ্যে কিছু ট্যাগ দিছে, তারপরে কি অনেক সিএসএস ফাইল নিছে, যেমন সুইপার একটা জেএস প্লাগইন ইউজ করছে তারা, আইকনের জন্য একটা সিএসএস ফাইল লাইব্রেরি ইউজ করছে, বুটস্ট্র্যাপ ইউজ করছে, কাস্টম সিএসএস, ভেন্ডর সিএসএস আছে, নিজস্ব স্টাইল সিএসএস আছে, এখানে গুগল ফন্ট ইউজ করছে। তারপরে যেখান থেকে বডি শুরু হয়েছে, বডির ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, এই যে ন্যাপ বানাইছে এখানে, তারপরে প্রত্যেকটা সেকশন আসছে না, এরপরে এই লেখার জন্য সিএসএস করা, এখানে ইমেজ নিয়ে আসা, এখানে এটা তো ফর্ম নাকি, নাকি এটা ফর্ম সারা বানাইছে? অবশ্যই এটা একটা ফর্ম ফিল। এবং এটার মধ্যে দেখেন ইনপুট টাইপ কি দেওয়া আছে, সার্চিং এর জন্য ইনপুট টাইপ তারা মেবি টেক্সট রাখছে, কি রাখছে, ইনপুট টাইপ টেক্সট, এই যে ফর্ম বুঝছেন। এরপরে যে এগুলো প্রত্যেকটা এক একটা কি ডিপ, ডিপের ভিতরে আবার কি একটা ইসওয়ান হতে পারে, স্প্যানও হতে পারে, সেটা নিয়ে সিএসএস করছে, তার কালার দিছে, নিচে আরেকটা লাইন আছে। আমি যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে কি কি এলিমেন্ট ইউজ করছে একটু দেখে, তারা দেখেন এইটুকার জন্য এই কলাম রো তো আমরা গ্রিড সিস্টেম শিখবো বুটস্ট্র্যাপে, বা র সিএসএস দেখাই দেবো। রেসপন্সিভ সাইট বানাতে খুব বেশি কিছু লাগে না, এক দেড়শো লাইন কোড লিখলে রেসপন্সিভ সাইট বানাতে পারবেন। বাট বুটস্ট্র্যাপ থাকলে আমার কাজটা সহজ হয়ে যায়, সব রেডিমেড করা আছে, শুধু কল করবো হয়ে যাবে। এই যে এখানে দেখেন মেইন একটা ডিপ নিছে, প্যারেন্ট ডিপ তো এটা পুরো একটা রো, তারপরে নিচে কি কলাম। তো বুটস্ট্র্যাপ কলাম এটা গ্রিডে বুঝাবো আমি। এরপরে ফিচার নামে কি নিছে একটা ক্লাস, ফিচার আইটেম,
আবার PY5 রাউন্ডেড 4 এইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, বাট ফিচার আইটেমটা হচ্ছে কাস্টম ক্লাস। এই যে ফিচার আইটেম কাস্টম ক্লাস, এটা বক্স শ্যাডো দিছে, মানে যে নিচে যে ছায়ার মধ্যে দেখা যাচ্ছে না, দেখা যায় আপনাদের কম দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ড কালার দিছে, কার্সর দিছে পয়েন্টার, মানে হচ্ছে এই যে মাউস নিলে যে অ্যাঙ্কর টিকের যে বিহেভিয়ার, সেটার জন্য কি কার্সর প্রপার্টি। তারপরে এটার ভিতরে আবার কি নিছে, একটা H2 নিচে দেখেন, ওই যে হেডিং ঘুরে ফিরে বললাম, হেডিং আবার H6, ডিভ, হেডিং, প্যারাগ্রাফ আর অ্যাঙ্কর ট্যাগ, এই যে 5টা ট্যাগ করলাম, এই 5টা ট্যাগ দিয়ে পুরো ওয়েবসাইট করা সম্ভব, আর কোনো ডিভ নেই এই ওয়েবসাইটের মধ্যে, আর কোনো ট্যাগ নাই। দেখেন আপনি যাই দেখেন, যেখানে ইউএলএল আছে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, আদারওয়াইজ সব জায়গায় ডিভ, ডিভ, হেডিং, প্যারাগ্রাফ এইগুলো ঘুরে ফিরে আছে দেখেন, সব জায়গায় ডিভ আর H1, যে H1 H6 পুরো সাইটটা। তার মানে এখন আমাকে এই ডিজাইনের ফর্মুলাটা শিখতে হবে, কার পর কোনটা লিখতে হয়, সিএসএস কল করার প্রসেসটা এভাবে কাজ করলে হয়ে যাবে। তাহলে HTML শেখার জন্য আর কিছু লাগবে HTML বলেন? লাগবে না। তো আমরা CSS এ চলে যাই একবার এখন। HTML এ যা আছে, এই যে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে আবার কি বলছে, যে রেসপন্সিভ ডিজাইন কি হয়, যে রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা সব ডিভাইসে কি সুন্দরভাবে দেখাবে, মানে হচ্ছে কোনো ব্রেক থাকবে না, স্ক্রলিং করতে ডানে বামে কোনো স্ক্রলিং হবে না, যা স্ক্রলিং হবে উপরে আর কি নিচে স্ক্রলিং হবে। যেমন এই যে এই সাইটটা দেখেন ফুললি রেসপন্সিভ, আমি যদি এটা মোবাইলে যাই, ইন্সপেক্ট করলাম, এটাতে আসলাম, দেখেন ফুল রেসপন্সিভ। মেনুটা কি ছোট হয়ে গেল না, কলাপসেবল মেনু, যে ক্লিক করলাম সাইটে আসলে। তো এটার জন্য তো জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ওয়ে নেই, ইন্টারেক্টিভ করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে। আমি বড় করতেছি, এই যে মেনু আবার আগের অবস্থা চলে আসলো, আবার ছোট করলাম, দেখেন এই যে ছবিটা নিচে চলে আসলো, এই যে 4টা ছিল এখন কি 2টা করে হয়ে গেছে, আরো ছোট করলাম 1টা করে হয়ে গেল। এইটাই হচ্ছে আসলে রেসপন্সিভ ডিজাইনের কাজ। তো ওইটাও আহামরি কঠিন কিছু না, রেসপন্সিভ করতে গেলে এখানে যে বিষয়, যেমন হচ্ছে এখানে যে রেসপন্সিভের জন্য আমাদের এই ট্যাগটা লাগে, যে মেটা ট্যাগ, এটা ছাড়া রেসপন্সিভ ভিউপোর্টে কাজ করবে না। এই হচ্ছে কাজ। তো আমরা সিএসএস শুরু করি। সিএসএস এর, তো সিএসএস এর জন্য মূল বিষয় হচ্ছে এইচটিএমএল এর জন্য যেরকম কমন কিছু ট্যাগ লাগে না, শিখলেন যে হেডিং, প্যারাগ্রাফ আর হচ্ছে ইমেজ ট্যাগ। সিএসএস করতে গেলেও আপনার যে কন্টেন্ট নিচ্ছেন, H1 এর মধ্যে থাক, প্যারাগ্রাফের ভিতর থাক, স্প্যান ট্যাগের মধ্যে ইনপুট নিলেন অথবা টেবিল নিলেন, এই যে কন্টেন্ট গুণা, এই কন্টেন্ট গুণাকে কাস্টমাইজ করতে গেলে তো সিএসএস লাগবে। একটা কন্টেন্টে আপনি চিন্তা করবেন যে, সব ক্লোজ করে দিলাম, আমরা সিএসএস এ যাবো এখন, আমি আর এইচটিএমএল এ গেলাম না, এখন সরাসরি কোথায় যাবো, সিএসএস এ। যদি এখানেও আসি, সিএসএস এর ভিতরে সিএসএস এর এই টিউটোরিয়াল রিপাবলিকে একটু অর্গানাইজ করা আছে, আর W3 স্কুলে যেটা আছে কি সব আলোচনা করা আছে, মানে ভেঙে ভেঙে সব, মানে বেসিক, অ্যাডভান্স, প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা ব্যবহার দেখাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে আমাকে সিএসএস এর সিনট্যাক্স বুঝতে হবে, সিলেক্টর বুঝতে হবে, কালার নিয়ে, সিএসএস এর কালার যেহেতু আছে। আচ্ছা, ইমেজটাকে কালার দেওয়া যায়? ইমেজে কালার দেওয়া যায়? কারণ ওটাতে একটা এলিমেন্ট, ওটাতে আমি মানে এলিমেন্ট বলতে ওটাতে একটা জাস্ট কন্টেন্ট, ওটাকে তো কালার করা যাবে না। কালার কার হয়? শুধুমাত্র টেক্সট এলিমেন্টের ক্ষেত্রে কালার হয়। এখন কেউ যদি ইমেজ দিয়ে কালার দেয় তাহলে তো কালার হবে না, এটা মাথায় রাখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আবার কি হয়? ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনো এলিমেন্ট, সেটা ইমেজেরও ব্যাকগ্রাউন্ড হতে পারে বা যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড হতে পারে। মূল বিষয়টা হচ্ছে এই কয়টা জিনিস আমি বলি। সিএসএস শেখার জন্য ফন্ট একটা টপিক, ফন্টের মধ্যে কয়েকটা জিনিস আছে, কোনটাই ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হ্যাঁ। আবার টেক্সট, টেক্সট বলতে কি এই যে লেখা, এই লেখাটাকে আমি কতভাবে মডিফাই করতে পারি। আপনি থিঙ্কিং করেন যে আমি যে এখানে প্যারাগ্রাফের মধ্যে এই লাইনটা লিখলাম, এটার কি কি কাজ করা যেতে পারে। আমি এটার কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এইটা হচ্ছে চিন্তা করতে হবে। সেই জিনিসগুলো এখানে বলছে ফন্ট রিলেটেড প্রপার্টি এটার ভিতরে আছে, টেক্সট, টেক্সট রিলেটেড প্রপার্টি এর ভিতর আছে। এরপরে লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে যে হোভারের যে কাজটা, লিঙ্কের মধ্যে হোভার করলে কি কালার হবে, ভিজিট করলে কোন কালার, সেটা হোভারের কাজ। আর টেবিল তো অলরেডি শিখে আসছেন আপনারা নাকি, আর শেখার দরকার আছে এটা। আর এই প্যাডিং মার্জিন বোঝার জন্য সিএসএস এর বক্স মডেল বুঝতে হয়। প্যাডিং মার্জিন অলরেডি তো বুঝাইছি ওদিন, বললাম যে একটা পেজের প্যাডিং মার্জিন কি হয়, তারপর এটা বক্স মডেল বুঝলে তাহলে আপনি প্যাডিং মার্জিন বর্ডার এটা বুঝবেন। এই তিনটা হচ্ছে রিলেট, এই তিনটা বিশেষ করে লাস্টের এই তিনটা হচ্ছে একটা এলিমেন্টের এই তিনটা জিনিস থাকে। প্রথমে থাকে মার্জিন, একটা পেজের কি শুরুতে হয় মার্জিন, তারপরে হয় বর্ডার, তারপরে হয় হচ্ছে প্যাডিং। এরপরে আসে অ্যাডভান্স কিছু টপিক আছে। বর্ডারের অল্টারনেটিভ আরেকটা আছে, বর্ডার আউটলাইন বর্ডার বলা হয় এটাকে।
মানে কন্টেন্টের বাহির দিয়ে বর্ডার আউটলাইন বর্ডার হয়। কার্সর এই যে মাউস নিলে যে লিঙ্কটা হয় এটাকে বিভিন্ন রকম বানানো যায়, কার্সর প্রপার্টি। আমি জাস্ট ওভারফ্লো দিচ্ছি, একটু ওভারভিউ দিচ্ছি। ওভারফ্লো বিষয়টা কি, যেমন হচ্ছে একটা গ্লাসে পানি নিলে কি হয়, উপসে পড়ে যায় না? তো আমার কন্টেন্ট অনেক টাইম একটা ডিপের হাইট আছে 150 পিক্সেল, কন্টেন্ট হয়ে গেছে আরো বেশি, কি হবে, বাইরে চলে যাবে। সেক্ষেত্রে ওভারফ্লো প্রপার্টিতে কি করতে হয়, হাইড করা যায়, স্ক্রল করা যায়। আসতেছে ইউনিট। ইউনিটটা হচ্ছে ওই যে আমরা বলি ফন্ট সাইজ 20 পিক্সেল, পিক্সেলের কথা বলি তাই না? এখানে সিএসএস এর আরো ইউনিট আছে। পিক্সেল পিএক্সটা হচ্ছে কি একটা ইউনিট সিএসএস এর। পিক্সেল আছে, রেম আছে, পিটি আছে, পার্সেন্টেজ আছে, আছে না? এটা হচ্ছে ইউনিটের মধ্যে। ভিজুয়াল ফরম্যাটিং আমি আসতেছি না, ভিজুয়াল ফরম্যাটিং কি রাখছে তারা, এই যে বক্স মডেল টডেল এগুলো ভিজুয়ালি ফরম্যাটিং বোঝাইছে তারা। ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট কখন কি কাজ করবে সেটা। ডিসপ্লে প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এটা। এই ডিসপ্লে প্রপার্টিটা কি করা যায়, ইনলাইন এলিমেন্টে ব্লক করা যায়, ব্লক দা ইনলাইন করা যায়, আবার এলিমেন্টকে হাইডও করা যায়। এটার সাথে আর একটা অল্টারনেটিভ আছে ভিজিবিলিটি, কাছাকাছি বাট আলাদা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিএসএস পজিশন। পজিশন না বুঝলে অনেক ইউনিক ডিজাইন আপনি করতে পারবেন না। আমরা ওই যে অনেক সাইজ দেখবেন ইমেজে মাউস নিলে, যে একটু আগে দেখলেন একটা কার্ডের ভিতর মাউস নিলে ইমেজ জুম হচ্ছে, পজিশন না জানলে এটা করা সম্ভবই না। এরপরে আর কি কি আছে দেখেন, লেয়ার ওই পজিশনের সাথে এটা রিলেটেড। ফ্লোট যদি এখন এটা কম ইউজ হয়। অ্যালাইনমেন্ট আমাদের লাগে যে টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্টিফাই, এন্ড এরকম। সুডো ক্লাস আর কি, সুডো এলিমেন্ট, এটা বুঝতে হবে। অলরেডি টেবিলে সুডো এলিমেন্ট আপনি শিখছেন, ওই যে এন্টি চাইল্ড শিখলেন। তো এরকম সুডো ক্লাস, হোবার যেরকম সুডো ক্লাস আছে, সুডো এলিমেন্ট আছে। এলিমেন্ট মানে কি, মানে হচ্ছে কন্টেন্টের পিছনে আবার কন্টেন্ট অ্যাড করা যায়, সেটাকে বলা হয় সুডো এলিমেন্ট। মিডিয়া টাইপ, হোয়াট ইজ মিডিয়া টাইপ? মিডিয়া টাইপ হচ্ছে রেসপন্সিভ করতে গেলে আমাকে এই মিডিয়া জিনিসটা দেখতে হয়, আমি যে কন্টেন্টটা করবো সেটা মিডিয়া দিয়ে কাজ করতে হয় মোটামুটি। এরপরে আছে অপাসিটি। অপাসিটি মানে কি, অপাসিটি হচ্ছে স্বচ্ছতা, কোনো জিনিসের কতটুকু ভিজিবল হবে সেটা হচ্ছে অপাসিটি। বাই ডিফল্ট 100 থাকে বা 1 থাকে, আমরা যদি বলি কম বেশি করা যায়। সিএসএস এর ভ্যালিডেশন রুলস আছে, অ্যাট্রিবিউট সিলেক্টর করা যায়। যেমন হচ্ছে ইনপুট টাইপের হচ্ছে আপনি টাইপ ধরে আপনি ডিজাইন করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর বলা হয়। সিএসএস এর অ্যাট্রিবিউট সিলেক্টর এইভাবে করা যায়। এবিবিআর টাইটেল, এই দেখেন ইনপুট টাইপ টেক্সট, তার মানে কি হচ্ছে ইনপুটে ধরে নাই, শুধু যে ইনপুটের টাইপ হচ্ছে সাবমিট, শুধু তার কালার বর্ডার হবে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট সিলেক্টর। তো মোটামুটি এখানে আরো অ্যাডভান্স কিছু যেমন হচ্ছে সিএসএস বর্ডার নিয়ে কাজ করা, ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কাজ আছে। তারপর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ আছে, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, অথবা হচ্ছে ড্রপ শ্যাডো। আবার এখানে যে 2D 3D ট্রান্সফরমেশনের যে কাজটা, এই যে স্কেল জুম করলে যে কাজটা, সেটা 3D আছে। আবার যখন এই যে ট্রানজিশন, মানে এটার সাথে এটা রিলেটেড, অ্যানিমেশন নিয়ে কাজ করা যায়, মাল্টি কলাম নিয়ে কাজ করা যায়, বক্স সাইজিং আছে। হুম। তো মোটামুটি এরপরে আছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্লেক্স বোঝা। ফ্লেক্স পারলে যে কোনো লেআউট বানানো খুব সহজ, ফ্লেক্স ডিজাইন যদি পারেন। তো মোটামুটি অনেক কয়টা টপিক কিন্তু, এখন আপনারা কতটুকু শিখছেন বা কতটুকু জানেন জানি না, বাট আমি ওভারঅল প্রত্যেকটা জিনিস একটু ধরে ধরে জাস্ট ওভারভিউ দিয়ে দেবো। ওভারভিউ দিয়ে যে আমরা একটা লেআউট বানাবো সিএসএস দিয়ে, লেআউট বানাই তারপরে বুটস্ট্র্যাপে একটা ক্লাস নেব। তার মানে আমাদের সিএসএস এর আজকে একটু দেখানোর পরে আরো একটা দুটো ক্লাস লাগতে পারে। সিএসএস একটু সময় দেয়, যতই ব্যাকএন্ড শিখি আলটিমেটলি টুকটাক কাজ তো আমাকে করতে হবে। তো সিএসএস যদি না বুঝি, তাহলে আলটিমেটলি কোনো একটা বাটনে কালার চেঞ্জ করতে গেলে ফন্টেন্ট ডেভেলপারের কাছে দৌড়াইতে হবে, যে আমি এটা কালার চেঞ্জ করে দিতে হবে। তো ওই বেসিকটা অন্তত জানতে হবে নাকি, জানতে হবে। তো চলেন সিএসএস শুরু করি। সিএসএস শুরু করার জন্য আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে একটা ফোল্ডার নেই, থাকলো এর ভিতরে আবার নিলাম সিএসএস ক্লাস, এর ভিতরে আবার নিলাম, এটার ভিতরে একটা ফাইল নিলাম। ওকে, শুরুতেই হচ্ছে অলরেডি এটা শিখছি, কি শিখছি, সিএসএস কয়ভাবে করা যায়, 10 ভাবে। একটা S1 নিলাম, দিস ইজ এখন এই এলিমেন্টটাকে, এটাকে রান করি। এলিমেন্টটাকে আমি কয়েকভাবে ডিজাইন করতে পারি। যেমন এটার চিন্তা যদি করি, এটার একটা কালার দিতে পারি, এটার ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, লেখাটাকে মিডিলে আনতে পারি অথবা রাইট সাইডে নিতে পারি, উপর থেকে একটু সরাই দিতে পারি, তাহলে মার্জিন প্যাডিং এর ব্যাপার আছে। তার মানে অনেকভাবে এটাকে কি মডিফাই করা সম্ভব। এখন এটাকে এই যে ডিজাইন দিতে গেলে শুরুতে আমি বললাম যে ঠিক আছে তোমার কালার চেঞ্জ হবে,
তাহলে আমরা কি করতে পারি ইনলাইন সিএসএস, এটাকে কি বলা হয় ইনলাইন। তাহলে স্টাইল নামে কি ইউজ করতে হবে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি বললাম তোমার কালার হবে কথার কথা রে, তো আলটিমেটলি এই অ্যাট্রিবিউট কি করবে রেন্ডার করে দেবে। ওকে, এই কাজটা এখন আমি কালার দিলাম, লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, টেক্সট লাইন কি দেব এখানে অবশ্যই একটা কি হবে প্রপার্টি শেষ হলে আসছে না সেন্টারে আসছে। তো এইভাবে একটা এলিমেন্টের সিএসএস লিখলেন আপনি, কি একটা এলিমেন্টের সিএসএস এখানে 500 এলিমেন্ট আসবে, ডিভের ভিতর ডিভ আসবে, তার ভিতরে ডিভ আসবে, ক্লাস আসবে, আর আপনি প্রত্যেক জায়গায় যদি এভাবে সিএসএস করেন তাহলে কি হবে কোডের কোয়ালিটি একবারে আনরিডেবল হয়ে যাবে। আবার টেলউইনে কাজ করলে কিন্তু আবার সব লিখতে হয়, টেলউইনে আবার সব ইনলাইন, কিন্তু টেলউইনে সব ইনলাইনে লিখতে হয়, মানে আপনি কন্টেন্টের থেকে সিএসএস বেশি লিখতে হতে পারে এরকম অবস্থা। তো এইটা না করে এটা সলিউশন নাকি বলেন, আরেকটা সলিউশন কি হতে পারে ইন্টারনাল বা এমবেডেড বলে অনেক টাইমে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে কোথায় করতে হয় হেডের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে, তো আমি কার সিএসএস লিখবো তাহলে সিলেক্টর বুঝাইতে হবে, তাহলে সিলেক্টর হচ্ছে s1 সেকেন্ড ব্র্যাকেট, বুঝতে পারছি। এবং এটা নিচে নিচে লেখাটা কোড রিডেবল নাকি রিডেবিলিটি বাড়বে s1। তো যা ছিল তাই, কোনো পার্থক্য নেই, ডিজাইন এরকমই ছিল। আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিলাম বিজি, ধরেন এখানে একটা গ্রে কালার দিলাম অথবা গ্রিন কালার, এই যে এখানে কালার চেঞ্জ করা যায় যার যেটা মন চায় দেন আসছে। তো এটার ভিতরে সাদা কালারটা ভালো যাবে তাহলে আসছে। বাট এই যে লেখাটা ব্যাকগ্রাউন্ড দিলেন কালারও দিলেন বাট জায়গা নাই, উপরে নিচে জায়গা নাই, আর পুরোটাই তো ব্লক এলিমেন্ট উইথ কি পুরোটাই নিয়ে নিছে না, পুরোটাই নিয়ে নিছে। তাহলে এইটা লেখার উপরে নিচে একটু জায়গা তৈরি করতে কি লাগে প্যাডিং, এই 20 পিক্সেল মানে চারিদিকে না চারিদিকে আসছে। তাহলে এটা আমার হেডার হতে পারে এই ডিজাইনটা। বাই ডিফল্ট এটারও কিন্তু মার্জিন পায় ডিফল্ট, এই দেখেন এখানে আমি জায়গা ছাড়ছি সাদা টুকা দেখেন তো, এখানে এখানে মানে এই ট্যাগগুলোকে ডিফল্ট কিছু বিহেভিয়ার আছে তারা মার্জিন পায়। তাহলে আমরা ইনলাইন ইন্টারনাল শিখলাম, এখন এটাকে আমরা এভাবে না এক্সটার্নালে চলে যাব কোথায়, তাহলে সিএসএস লেখা শিখতে, তাহলে এখানে কি নিব একটা আলাদা ফাইল নেব স্টাইল অথবা আপনার হোম ডট আপনি যেভাবে নেন কোনো সমস্যা নেই, একটা নাম নিলেই হয়ে যায়। এই কোডটা কি করব কাট করব, কোথায় যাব এখানে কি স্টাইল ট্যাগ লাগবে, আর এটা তো সিএসএস ফাইল এখানে ট্যাগের তো ব্যাপার না, ট্যাগ লাগবে এখানে। তাহলে এখন কি করব এখানে কি করতে হবে লিঙ্ক স্টাইল ডট, এখন ডিজাইনে যাই আসছে। তাহলে ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস লেখার ধরন বুঝছি, মূল বিষয়টা হচ্ছে এখন সিলেক্টর। সিলেক্টরে অলরেডি শিখে ফেলাইছেন আপনি, এই ওয়ান দিয়ে কল করছেন কাকে, এখন এই ওয়ান যদি আরো দুইবার আসে একই ডিজাইন হয়ে যাবে। আবার এই ওয়ান দিলাম এই ওয়ান দিস ইজ এ আবার হ্যাঁ এনো এনাদার হেডিং দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। হেডিং আসছে, তাহলে এই বেসারেও সেম ডিজাইন পেয়ে গেল, কারণ হচ্ছে তাদের নাম কমন। এই জিনিসটা এখানে বলছে শুরুতে সিএসএস এর সিনট্যাক্স বুঝতে হয়। সিনট্যাক্স কি এটা হচ্ছে সিলেক্টর ডিক্লারেশন, মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ, এরপরে এক একটা প্রপার্টি, ওই যে একটু আগে বললাম এইগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রপার্টি। কালারের জন্য প্রপার্টি আছে, ফন্টের জন্য প্রপার্টি আছে, টেক্সট ম্যানেজ করার জন্য কি প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য প্রপার্টি আছে। এবং এই প্রপার্টিগুলো ঘুরে ফিরে আপনি যত জায়গায় কন্টেন্ট লিখবে বারবার ইউজ হবে না। আরেকটা এলিমেন্ট নিতে গেলে এই কি প্রবলেম আছে, এই প্রপার্টিগুলো আপনাকে ডিসিশন মেকিং করার ক্ষমতা থাকতে হবে যে আমি এখানে যে এলিমেন্টটা নিলাম এই এলিমেন্টে আসলে কোন প্রপার্টি দিলে সুন্দর লাগবে আর কোনটা ইউজ হবে, তাই না। এখন এমন একটা প্রপার্টি বললাম যেটা এটা আসলে যায় না এটার সাথে, তাহলে আমাকে অবশ্যই ডিসিশন নিতে হবে যে আমি এমন এটার ফন্ট সাইজ দরকার হতে পারে, তাহলে আমি কি দেবো ফন্ট সাইজ দেবো। আমার এই যে বাই ডিফল্ট দেখেন এখানে মার্জিন পাচ্ছে। তো এই যে সিলেক্টরের বিষয়টা বললাম যে আমাকে সিনট্যাক্সটা অলরেডি বুঝছেন, এখন এই যে ক্লাস গত ক্লাসও অলরেডি বুঝছি যে সরাসরি নাম ধরে কল করা যায়, এটাকে বলা হয় ট্যাগ সিলেক্টর। আর যদি আমি
ট্যাগ ধরে না কল করি তাহলে এখানে একটা ক্লাস নিতে পারি। ক্লাস হচ্ছে হেডিং বা টাইটেল যেটাই বলি, টাইটেল। তাহলে কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে তখন ওই ক্লাস, তাহলে ডট হবে কি টাইটেল। এটাকে বলে কি ক্লাস সিলেক্টর। তাহলে মানে এই ক্লাসটা যে যে পাবেন তার তার সেই ডিজাইনটা হবে। এতটুকু বুঝতে পারছি? ওকে। আরেকটা ওয়ে আছে, আমরা আইডি নিতে পারি। আইডি নিলেও হ্যাশট্যাগ ইউজ করব, বাট আইডিটা মূলত সব ডিক্লেয়ার করি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য, যে এই এটাতে একটা ক্লিক করলে একটা কাজ ঘটনা ঘটবে, সেই জন্য আইডি, এই আইডি সবসময় ইউনিক হয়। যে কারণে সিএসএল লিখলে আলটিমেটলি আমরা আসলে আইডি কম লিখি, ক্লাস ধরেই কাজ করি, ক্লাস ধরেই কাজ করা হয়। তো আইডি নিলে হ্যাশ হবে, এই হচ্ছে কাজ। ওকে, তো আমি আবার ক্লাসে ফিরে আসছি, এখানে যেরকম ছিল এবং এখানেও তাই। আমার মনে হয় এতটুকু ক্লিয়ার। সিনট্যাক্স বোঝা শেষ, সিলেক্টর বোঝা শেষ, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল বুঝছেন। এখন শুধু প্রপার্টির ব্যবহারগুলো জানা, কোন এলিমেন্টে কোন প্রপার্টি দিলে কেমন হয় সেই জিনিসটা বোঝা, এবং কখন কোনটা ইউজ করতে হয়। এই জিনিস যখন নিজে নিজে থিঙ্কিং করতে পারবেন তখন আপনি যে কোনো ডিজাইন বানাতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারতেন, মুখস্থ করা কিছুই নাই, বাট আমার মুখস্থ করা আছে। আপনাকে কোড লিখতে হবে, লিখতে লিখতে মুখস্থ হবে যে না আসলে আমি এটা দিলে, আপনার জিনিসটা ধরা শিখছেন, বাট এখন কি কি দিলে মানে কোন মেকআপ দিলে কেমন সুন্দর লাগবে এটা ডিসিশন আপনার। এটার জন্য কোন প্রপার্টি জানতে হয়, এই টিউটোরিয়াল রিপাবলিকে একটু গ্রুপ করা আছে। যেমন হচ্ছে আমার কালার নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি কালারে যাব। কালারের জন্য আসলে আলটিমেটলি একটাই প্রপার্টি, সেটা কি কালার প্রপার্টি। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাকগ্রাউন্ড যখন বলবেন ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক কিছু রিলেটেড। ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড আবার ইমেজ হতে পারে। ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে আবার 5টা প্রপার্টি ইউজ করতে হবে। যখন ইমেজ নিয়ে কাজ করবেন 5টা প্রপার্টি চলে আসবে এখানে। যেমন আমরা একটা কাজ করি এখানে, HTML এর টেমপ্লেটিং এর জন্য, মানে আমরা লেআউট তৈরি করার জন্য বিল্ট ইন কিছু ট্যাগ আছে। যেমন এত আপনি ডিপ শিখছেন, এটা শিখছেন, তো HTML এর জন্য হেডারের জন্য হেডার ট্যাগ আছে, নেভিগেশনের জন্য কি ন্যাপ ট্যাগ আছে, আবার হচ্ছে বডির জন্য এখানে মেইন নামে একটা ট্যাগ আছে, ফুটারের জন্য ফুটার ট্যাগ আছে। এবং এই ট্যাগগুলো হচ্ছে আমরা যে থিম ফরেস্টের কথা বলছিলাম প্রথম ক্লাসে আপনাদের, থিম ফরেস্টের কথা, থিম ফরেস্টের যেসব টেমপ্লেট দেওয়া হয় আপনাকে অবশ্যই এই যে কমন যে ট্যাগগুলো এগুলো অবশ্যই হেডের জন্য ইউজ করতে হবে, না হলে তারা অ্যাপ্রুভ করবে না। আপনি ডিপ দিয়েই হচ্ছে আপনি এখানে বলে দিলেন যে হচ্ছে ডিপ ডট ন্যাপ, ওকে, সিএসএস এ ন্যাপে ক্লাস করলে হয়ে গেল, ঠিক আছে। বাট এটার জন্য স্পেশালি তো ন্যাপ নামে ক্লাস আছে আমার, ডিপ সরি ট্যাগ আছে, আমাকে অবশ্যই এটাই ইউজ করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তো এরকম যেমন আমার হেডার দরকার, তাহলে হেডার ইউজ করব। হেডারের জন্য কি হেডার ট্যাগ আছে, আমি এখানে হেডারের মধ্যে লোগো রাখতে পারি, অনেক কিছু। সেটা ডিজাইন আলাদা বিষয়, ডিজাইনে কি থাকবে না থাকবে ওয়েলকাম। আবার এখানে ন্যাপ নামে ট্যাগ থাকতে পারে, অ্যাসাইড, ফুটার, এরকম অনেক ট্যাগ আসবে। যদি স্যার শুধু ন্যাপ বা হেডার নিয়ে তার ভিতরে অনেকগুলো ডিফারেন্ট, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, বাট হচ্ছে বাউন্ডারি আপনি তো স্পেশালাইজ বানাইছেই তো এটার জন্য নাকি, তাই বানাইছেন আপনাকে, আপনি এখানে মেন ইউজ করবেন, মেন। আবার এখানে লাস্টে কি হবে ফুটার। আবার এইটার ভিতরে ফুটারে যেমন হচ্ছে আমরা কপিরাইট চিহ্ন দেই না, কপিরাইট 2020 বা 24 বলেন। আচ্ছা, এনটিটি, সরি আরেকটা জিনিস ভুলে গেছি, HTML এর এনটিটিজ নামে কিছু একটা জিনিস আছে, আপনারা জানেন? এনটিটিজ অ্যাম্পারসান্ড কপি, এটা দিলে কি আসবে স্পেশাল ক্যারেক্টার, মানে কিছু কিছু কোড আছে যে কোডটা আমার কিবোর্ডে না, যেমন আপনাকে কপিরাইটের জন্য তো এটা লিখলেন, আমি এখানে ধরেন একটা অ্যাম্পারসান্ড কি লিখলাম হার্ট, দেখবেন একটা হার্টের চিহ্ন আসবে নাকি, আছে? তার মানে এগুলো স্পেশাল ক্যারেক্টার। আবার হচ্ছে আপনি রেজিস্টার লিখবেন অ্যাম্পারসান্ড REG রেজিস্টার, তাহলে এই ডিজাইন আসবে। এখন এই চিহ্ন তো আমার কিবোর্ডে কোথাও নাই, আছে? নাই। আবার HTML5 কিন্তু ইমোজি সাপোর্ট করে। HTML5 এ এই নিচের দিকে আসেন অনেক ধরনের ইমোজি পাওয়া যায়। কই আছে ভাই? HTML আছে। আমি এগুলো দেখেন আসলে লাগে না, এই জন্য আসলে সবসময় দেখানো হয় নাই। ইমোজি দিতে পারেন। কই আছে? ক্যানভা এই যে ইমোজি। কোন ইমোজি দরকার? এই যে কোড বসায় দেন, দেখবেন ইমোজি চলে আসছে। কোডে গেলাম, আসছে? তাহলে এই যে নাম্বার মুখস্থ করেন, বসে বসে ইমোজির নাম্বার মুখস্থ করেন।
বুঝতে অনেক ইমোজি আছে, মানে অনেক টাইপের ইমোজি সাপোর্ট করে HTML এ, হ্যাঁ ওকে। তো এগুলো সবসময় লাগে না, এই জন্য আমি দেখানি এন্টিটি স্টাইল গাইড অলরেডি বললাম, সিমেন্টিক এই বিষয়গুলো না। তো আমি যেখানে ছিলাম সেখানে আবার আসি, সেটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর, বুঝছেন? তো আমরা এখন তাহলে একটা ব্যানার ডিজাইন করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা এই যে একটু আগে যে টেমপ্লেট দেখলাম না, ধর ওই টেমপ্লেটে বানাবো। একটু আগে টেমপ্লেট দেখালাম না একটা, হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কি দিচ্ছে ইমেজ। তো এই ডিজাইনটা স্লাইড শোর জন্য প্লাগইন লাগবে, সেটা পরে হিসেবে, বাট আমরা এই ডিজাইনটা করতে যাচ্ছি, কারণ এখানে মেনু আছে সেটা বাদ দিলাম, জাস্ট এই ব্যানার সেকশনটা বানাতে হবে। তো ব্যানার সেকশন বানাতে গেলে আমি ইমেজের ব্যবহারটা শিখবো আজকে, এই জন্য বানানোর উদ্দেশ্য। তাহলে এই সেকশনটা বানানোর জন্য ধরুন এখানে একটা বাটন টাইপের মতো, এখানে যেটা তারা লোকেশন দিচ্ছে টাইপ করছে, এইটা একটা, তাহলে এটা একটা সাব টাইটেল নিতে পারি, H4 নিতে পারি নাকি লেখার জন্য, H4, আর এটার জন্য কি দিব H1, কথার কথা। এই যে লেখা সিলেক্টও করা যায় না, আমি জাস্ট যেটা করতে পারি, লেখা কপি করা আমার জন্য কোনো ব্যাপার না, এইখানে যাব, ক্লিক করলাম, এই যে লেখা এখানে H2 নিচে, কি নিচে H2 নিচে, ডিপ নিচে, হ্যান ত্যান অনেক কিছু নিচে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো করে কাজ করব। তো লেখা কপি করা যাচ্ছে না, এটার জন্য কি কোনো হ্যাঁ, স্লাইডের উপর তো অনেকটা এটা না সিলেক্ট হতে পারে, যেমন এখানে এটা সিলেক্ট করা যাচ্ছে। ওকে, তো আমরা, তো চলেন এই সেকশনটা বানাবো। তাহলে এটার জন্য হেডার থাকলো, ন্যাপ থাকলো, ন্যাপের ভিতরে এটা দিল, এরপর আপনি এখানে ব্যানার মেইন, তারপর আপনি কি নিতে পারেন, স্লাইডার নিতে পারেন। তো আবার এখানে একটা প্রবলেম আছে, যেমন আপনি মেইন ট্যাগের মধ্যে যদি সমস্ত কোড রাখেন, দেন এখানে আরো অনেক সেকশন আসবে। সমস্ত কোড হলে গুগলে রেন্ডারিং এ টাইপে এটা আবার ঝামেলা করে, ব্লক বেশি বড় হয়ে গেলে গুগল এসে তো ঝামেলা করে। তো এইটা অ্যাভয়েড করার থেকে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার মেন দরকার নাই, হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন সেকশন নামে একটা কি ট্যাগ আছে, সেকশন নামে একটা ট্যাগ আছে, এটা ব্লক এলিমেন্ট। সেকশন বলতে এক একটা পার্ট। আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করি, দেখেন আইডিয়া নেই, যদি এটা একটা ল্যান্ডিং পেজ হয়, তো পেজের শুরুতে অবশ্যই হয়তো টপ ন্যাপ থাকতে পারে, ই কমার্সে কি থাকে, ছোট একটা উপরে ন্যাপ বার থাকে, তাই থাকে না? এখানে হচ্ছে ইনফরমেশন, এখানে সোশ্যাল লিঙ্ক, আবার একটা কি থাকতে, মেনু তো অবশ্যই থাকবেই। অনেকে তো এইভাবে থাকতে পারে, অনেকে কি বাটনে হিডেন থাকতে পারে, ক্লিক করলে সাইড থেকে আসে, অফ ক্যানভাস মেনু বলে ওইটাকে। ওকে, এরপরে সাইডের এখানে স্লাইড শো হোক, ব্যানার হোক, থাকে, কম বেশি থাকে বড় এরিয়া। এরপরে এখানে সার্ভিস রিলেটেড বিভিন্ন ব্লক থাকতে পারে, একটা হতে পারে, তিনটা হতে পারে, কলাম যেটাকে বলি আমরা, যখন গ্রিড নিয়ে কাজ করবেন তিনটা হতে পারে। তাহলে এই যে এরিয়া, তাহলে এটাও একটা পার্ট, এখানেও একটা পার্ট, ওটারও কি আরেকটা এরিয়া। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি সেকশন, বুঝতে পারছি? সেকশন, তার মানে আমি এখন এখানে সেকশন, সেকশনের ভিতরে আমি এখানে আইডি নিলাম হচ্ছে ধরুন ব্যানার, কি দিলাম ব্যানার, ক্লাস হচ্ছে একই নামে রাখলাম, কোনো সমস্যা নেই। বাট আইডির কাজ হচ্ছে যদি আমার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়, বা আমি মেনুতে যখন ধরাই দিব তখন এটা আসবে ল্যান্ডিং পেজ। এরপরে আমরা একটা ডিপ নিব, কি নিব ডিপ। তো এই ডিপের আমি নাম দিলাম হচ্ছে, অথবা এখানে ব্যানার র্যাপার দিতে পারেন, ব্যানার র্যাপার, মানে পুরোটাকে কি করছে র্যাপার, র্যাপ করে রাখছে। এরপরে ক্লাস হচ্ছে ব্যানার, ওকে। এরপরে হচ্ছে ডট ব্যানার কন্টেন্ট, কি দেবো কন্টেন্ট। এটার ভিতরে একটা সাবটাইটেল ছিল না, একটা সাবটাইটেল, তাহলে দিলাম হচ্ছে H4, তাহলে এখানে ওখানে কি লেখা ছিল টেমপ্লেটে, জাস্ট আচ্ছা যাই থাক সেটা সমস্যা না, স্পিচ, আর এখানে তারা লোকেশন দিছে। আর এই এই ডিজাইনই করতে হবে, যেমন এই ডিজাইনের মধ্যে কি আছে, এই লেখাটা কালো, এই লেখাটা কি রেড, তাহলে এই ডিজাইন বানাইতে গেলে কি করতে হবে আমাকে, তাহলে আমরা এইচ নিলাম, কারণ এখানে টরেন্টো কানাডা নাকি, আমাদের বাংলাদেশের নাম, হ্যাঁ আমাদের ঢাকা বাংলাদেশ নাকি, ঢাকা স্প্যান, এখানে কি কমা আছে, তাহলে একটা স্প্যান ট্যাগ নেব, স্প্যান ট্যাগটা ডিপের মতো, বাট এটা হচ্ছে ইনলাইন, হ্যাঁ। তাহলে এখানে দিলাম বাংলাদেশ, লিখে দেখ। এরপরে নিলাম হচ্ছে ওয়েলকাম টু বিউটিফুল, ঢাকা না বিউটিফুল বাংলাদেশ, কি দেবো বাংলাদেশ, ওকে। এই হচ্ছে মোটামুটি content। এখন এটা রান করলে কি আউটপুটটা আসবে, জাস্ট এটা হেডারে মেনু, এই হচ্ছে আপনার অবস্থা এইটুকু।
আর বানাইতে হবে এরকম, জাস্ট এরকম বানাইতে হবে এরকম। তো আমরা মেনুর কথা ভুলে যাই, মেনু যেরকম আছে এর মেনুতে হাত দিচ্ছি না, আমরা জাস্ট এই ব্যানারটাকে বানাই। ওকে, আর এই কোডটুকু আপনি আপাতত কমেন্ট আউট করে রাখলাম, কি করলাম, কমেন্ট আউট করে রাখলাম, মানে কমেন্ট আউট করলে এই কোড আর কি দেখাবে না, শুধু ব্যানারটা ডিজাইন করলাম। তো ব্যানারের এই জায়গাটাতে ব্যানার পিছনে কি আছে, এখন একটা ইমেজ আছে। এখানে আরো দুইটা জিনিস আসতে পারে, যেমন হচ্ছে অ্যাকশন লিঙ্ক আসতে পারে, যেমন হচ্ছে একটা বাটন থাকতে পারে, গেট স্টার্ট বা হচ্ছে লার্ন মোর এরকম কিছু থাকতে পারে, একটা বাটন নিলাম, লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপাতত লিঙ্ক দরকার নেই। এই হচ্ছে অবস্থা, অ্যাঙ্কর ট্যাগ এটা, যে বাটন বানাইতে হবে। এই পুরোটার পিছনে কি থাকবে, ইমেজ থাকবে। তো আমরা চলেন এই কাজটা ব্যাকগ্রাউন্ড শিখবো। মূলত আসলে আমার এটার উদ্দেশ্য হচ্ছে সিএসএস এর এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি শিখে না। ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজ ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড আপনি সলিড কালার ইউজ করেন। তার আগে আরেকটা জিনিস, আমি এগুলো সব মুছে দিলাম। আমার সিএসএস এখন কিছু আছে নাই। আচ্ছা, এই সিএসএস করার আগে যখন কোন টেমপ্লেটিং করবেন, কত লেআউট বানাবেন, আপনাকে বক্স সাইজিং এই জিনিসটা মাথায় রাখতে হয়। বক্স সাইজিংটা, আর এতক্ষণ তো সিলেক্টর ছিলেন, ক্লাস সিলেক্টর শিখলেন, আইডি ক্লাস আর ট্যাগ সিলেক্টর, 3 সিলেক্টর, আরও কিন্তু সিলেক্টর আছে, গ্রুপ সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর আছে না? এটা আছে হচ্ছে, এখানে যাবেন, এই সিলেক্টরগুলো বুঝবেন, এই যে সিলেক্টর, সিলেক্টরে এখানে আসলে এটাকে বলা হয় কি, ইউনিভার্সাল সিলেক্টর। এইটা দিয়ে আমরা কি করব, আমাদের HTML এর বডিতে যত ট্যাগ আসবে তাদের যে ডিফল্ট বিহেভিয়ার মার্জিন থাকে, আপনারা তো দেখলেন যে H1 লিখলে অটোমেটিক উপরে নিচে মার্জিন পায়। এখন ওই মার্জিন যদি থাকে এবং আমি ডিজাইনে যদি আবার মার্জিন লিখি, তাহলে ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয় না। এই জন্য কি করতে হয়, ডিফল্ট যত জিনিস আছে সব কি রিমুভ করে দেওয়া, তারপরে কাস্টম ডিজাইন করা। হুম, এখন এই ইউনিভার্সাল সিলেক্টরের জায়গায় যদি আমি শুধু বডি লিখি, লিখতে পারেন, কোনো সমস্যা হবে? বাট ইউনিভার্সাল ধরার জন্য আমরা স্টার ইউজ করতে হয়, ইউনিভার্সালের জন্য স্টার ইউজ করতে হয়। বডিতে ধরবেন, এবং যে আইডি ক্লাস তো অলরেডি শিখছেন, নিচে দিকে আরও আছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে হচ্ছে কার আন্ডারে কে আছে, এই যে এরকম প্যারেন্টের ভিতরে এইভাবে করা হয় একটু আগে। চাইল্ড সিলেক্টর আছে, এরও সাইনটা ধরা যায়, মানে এটার ভিতরে এইগুলোর ভিতরে এলআই। তারপরে হচ্ছে সিবলিং সিলেক্টর, যেটাকে বলা হয় যে গ্রুপিং, মানে হচ্ছে একই ডিজাইন যারা যারা পাবে প্লাস ধরা যায়। আবার এই চিহ্নটা জেনারেল সিবলিং সিলেক্টর, এরো সাইন, এটা দ্বারাও ধরা যায়। ওকে, স্যার শুধু প্লাস চিহ্ন ছাড়া শুধু লিখে দিলেও তো কোনোটাই কমা দিয়ে দিলেও তো হয়, কমা দিয়ে লিখলেও অটোমেটিক পাওয়া যায়। ওটা তো একটু আগে টি আর টিডির মধ্যে করলেন টেবিলে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে তাহলে এখানে কাজ শুরু করে দিই আমরা। এটা বোঝার আগে একটু বক্স মডেলটা বুঝি। ধরেন বক্স, তাহলে ওভারফ্লোটা বুঝতে পারবেন, হ্যালো ওয়ার্ল্ড বা লরেমি লিখলাম। ওকে, তো আমি লাইভে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই প্যারাগ্রাফের এই যে বক্স নামে যে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে অনেক লেখা আছে। ওকে, বর্ডার দিই আগে বোঝার জন্য, বর্ডার 2 পিক্সেল, সলিড রেড। ওকে, আচ্ছা, উইথ হচ্ছে 120 পিক্সেল। ওকে, আচ্ছা, আর হাইট দিলাম হচ্ছে 120 পিক্সেল, কথার কথা 120 পিক্সেল। এখন কি হয়েছে, এখানে ঘটনাটা কি করছে দেখেন তো ভালো করে। তো আপনার যে ডিপের বানায়, আপনি যে ঘর বানাইছেন, ঘরের জায়গা হচ্ছে 120 বাই 20, এখন আপনি ঘরের মধ্যে এখন এখন টেবিল ঢুকাইছেন তার থেকে বড়, কারণ আলটিমেটলি কি হবে, ঘরে তো জায়গা নেই। দরজা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে যাচ্ছে, এখন আলটিমেটলি কন্টেন্ট কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আচ্ছা, সেটা না আপনি লুকায় রাখলেন, এখন কি করতে পারেন, এখন আপনার বাড়িতে যে আমরা অনুষ্ঠান করি না, অনুষ্ঠানে প্যান্ডেল বানার পর্দা দেন কেন, যাতে মাসে তা দেখতে পায় নাকি, একটু জাস্ট যা হচ্ছে ভিতরেই হোক। ওকে, তো এখন আমার এই ডিবের ভিতরে বক্সের ভিতরে যা আছে কন্টেন্ট হয়ে গেছে বেশি, আমি বাইরেতে এখন দেখতে দিব না। সেটার জন্য কোন প্রপার্টি ইউজ করতে হবে বলেন, ওভারফ্লো। ওভারফ্লো কি বললাম, হিডেন, যা আছে ঘরের ভিতরে আছে, বাইরে থেকেও দেখতে পারবে না। এখন হিডেন হওয়াতে এখন আপনিও ঘরের থেকে খুঁজে পাচ্ছেন আর কি আছে, দেখেন কি হয়ে গেল, সব কি আর ভিতরে ঢুকে গেছে না। তাহলে বললাম যে ঘরের থেকে যাতে দেখা যায় সেই ব্যবস্থা করতে হয়, হিডেন না করে কি করতে, ওভারফ্লো স্ক্রল করতে পারি, বাইরে থেকে যাতে কেউ না দেখতে পারে। বুঝাইতে পারলাম? আর এই স্ক্রল, ওভারফ্লো স্ক্রল আবার কি হতে পারে, হরিজন্টালি হয়, আবার কি হয়, ভার্টিক্যাল হয়। সেক্ষেত্রে ওভারফ্লো এক্স অথবা ওভারফ্লো ওয়াই নামে প্রপার্টি আছে। ওভারফ্লো শুধু এটা তো সলিড, আবার এক্স এবং ওয়াই নামেও কি আছে, প্রপার্টি আছে। তাহলে এখানে আমি যদি বলি ওভারফ্লো এই যে এক্স দেখেন বা ওয়াই স্ক্রল, তাহলে কি হবে, এইভাবে হবে, এদিকে হবে না। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা, এটা বোঝানোর বিষয় না, আরেকটা বোঝানোর বিষয়, আপনার ডিবের সাইজ এত, আমি লেখাটা একটু কমায় দিই,
আসলে একদিনে এত কিছু পড়ে না, আপনাদের তো কি কঠিন লাগতেছে খুব? আমি জানি যে আপনারা পারেন, এই জন্য জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। আর যদি যে পারেন না একবারে বললেন, আবার হাত তুলেন যে স্যার তো একদিনে সব শিখে শেষ করে দিলেন। আচ্ছা, এখন আমি আবার যাই। আচ্ছা, ডিজাইন চলে গেছে কারণ আমি কপি করিনি, আবার চলে গেছে। তাহলে এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল, কালার হ্যাশ এফ এফ এফ। এখন তো দেখা যায় নাকি? এই হচ্ছে অবস্থা। এখন এই যে বক্সের সাইজ 150 বাই 150, এই হচ্ছে আপনার ঘরের এরিয়া। আপনি এখন প্যাডিং দেন, প্যাডিং 20 পিক্সেল। কি হলো, বক্সটা কি একটু বড় হয়ে গেল না মনে হলো? একটু ভালো করে দেখেন তো। আপনার ঘরের সাইজ হচ্ছে, জায়গার মাপ হচ্ছে 120, 150 বাই 150, প্যাডিং দিচ্ছেন আরো 20। এখন এই 20 কোথায় নিল? আরেকজনের জায়গায় চলে গেছে। মানে সে তার জায়গা ঠিকই রেখে আরেকজনের মানে 2 হাত ধরে নিচ্ছে। তাহলে যখন লেআউট বানাইতে যাবো, এর পাশে যদি আরেকটা ডিপ থাকে তখন কি হবে? ও আর উপর ঢুকে যাবে না? এটাকে বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করার জন্য বক্স সাইজিং, বর্ডার বক্স নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করতে হবে আমাকে। তাহলে টেমপ্লেটিং করার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট যদি বলি বক্স সাইজিং, বক্স সাইজিং, বর্ডার বক্স, এখন গেছে? যা আছে ঘরের মধ্যে থাকে, অন্যের জায়গায় দখল করার কোনো সুযোগ নাই। এই প্রপার্টিটা আমাদের লাগবে লেআউট বানাতে গেলে। কারণ পাশাপাশি যখন ডিপ নিয়ে আসবো, হ্যাঁ সেটাই দিব, সেটা বললাম। এই বোঝানোর জন্যই বলতে বললাম বক্স সাইজ বললাম। আর নিচের দিকে যদি আরো আসেন ভালো করে, ওই বক্স মডেলের কথা বললাম না, এই যে এটা, এটাকে বলা হয় কি সিএসএস বক্স মডেল। এবং ডাব্লিউ স্কুলেও বলা আছে, বা ইয়াতে গেলাম বক্স মডেল এখানেও পাবেন। কোথায় দেখলাম, কোথায় বক্স মডেল, এই যে সিএসএস, এটাকে সিএসএস বক্স মডেল। এর মধ্যে কি থাকে? ডাইমেনশন বলেন, বর্ডার, প্যাডিং। তো একটা এলিমেন্টের বাই ডিফল্ট থাকে হচ্ছে মার্জিন, বাইরে কি থাকে? মার্জিন। তারপরে কি থাকে? আমি যদি এটাকে দেখি, এটার বক্স মডেল দেখি, দেখেন এইটার কি পাইছে, মার্জিন তো ইউজ করি নাই, বাট ডিফল্ট মার্জিন কিন্তু ঠিকই পাইছে। মার্জিন নাই, বর্ডার নাই, প্যাডিং আছে কত? কয় দিকে আছে? চারিদিকে 20। একটা মান, দুইটা মান দিলে কি হবে? উপরে নিচে ডানে বামে, প্রথমটা নিব টপ বটম, সেকেন্ডটা হচ্ছে লেফট রাইট। তিনটা মান দিলে প্রথমটা টপ, লাস্টেরটা বটম, আর মিডিলেটা লেফট রাইট। আর চারটা বললে তো কি ক্লক ওয়াইজ, টপ রাইট বটম লেফট। মার্জিন আর প্যাডিং ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে আমরা কি বক্স সাইজিং এর বিষয়টা বুঝছি? হ্যাঁ। তাহলে আমার কাজটা হচ্ছে এখন এখানে এই যে ইউনিভার্সাল সিলেক্টর, এখানে স্টার্ট দিলাম, মার্জিন কি হবে? 0, প্যাডিং 0, বক্স সাইজিং বটম, কাহিনী শেষ। আমরা বডিটাকে ইচ্ছা করলে ধরতে পারি যে বডিতে বাই ডিফল্ট ফন্ট সাইজ থাকবে 16 পিক্সেল, মানে যা লেখা লিখবো 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলিতে একটা ফন্ট, ফন্ট ফ্যামিলির জন্য এখন আপাতত আমি এখানে একটা কিছু দিয়ে রাখলাম, হ্যাঁ, এরিয়াল হ্যাভেল, ঠিক আছে। বাট এটা যদি ভিজিটর কম্পিউটার না থাকে, তার অন্য একটা ফন্ট নিয়ে নেবে। বাট আমরা গুগল ফন্ট ইউজ করবো অথবা কাস্টম ফন্ট ইউজ করবো, সেটা ফন্টের ক্লাসে। এই হচ্ছে অবস্থা। একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিলে দিতে পারি, ভিজি হালকা কালার দিলাম। এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। এটা রিফ্রেশ দিই, এখন আছে দেখ সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, কোনো প্যাডিং ম্যাডিং নাই, ডিফল্ট যা ছিল সব হারাই গেছে। এই হচ্ছে ব্যানার। এখন এটাকে আমি এইরকম বানাবো। তাহলে আমরা একটা কাজ করি, বাংলাদেশের একটা ইমেজ নামাই, পিক্সেলের সাইডে যাব, কি দেব? পিক্সেল। এখানে সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। বাংলাদেশ পাওয়া গেছে, এই চলে আসছে বাংলাদেশ, মানে এই যে দেখেন ঢাকা শহরে। তো এখান থেকে হ্যাঁ ব্যানার দিলে হবে না, তো ব্যানার ইমেজ দিলে হবে, যে কোনো একটা ব্যানার ইমেজ দিলাম। তাহলে এটাই ধরেন এত বিউটিফুল বাংলাদেশ, এটা দেখলে মানুষ বকা দিবে। হ্যাঁ, এটা দিলাম। আচ্ছা, এই রিলেটেড আরো ছবি আছে, যে সুন্দর সুন্দর ছবি আছে, মানে আপনি ক্যাটাগরি ছবি দিলে সুন্দর সুন্দর ছবি আসবে। হুম। তো ছবি বাঁচতে গেলে খালি দেখতে মন চাবে, অথবা একটা নিয়ে নিলাম এখান থেকে। এটার সাইজ নামা নিলাম, আপাতত ধরেন মিডিয়াম নিলাম, যেহেতু ব্যানার ইমেজ, আমার ব্যানার ডিসপ্লে অনুসারে ধরলাম। আমি ছোট ইমেজও নিতে পারি, আমি দুইটাই নেব, দুইটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা একটা নিলাম, আবার এইটারে আমরা একটা ছোট সাইজ নিলাম,
অথবা অন্য একটা সাইজ নিতে পারি আমরা। সিম্পল ইমেজ নিলাম, এটা স্মল সাইজ কাস্টম 300 বাই 200। আচ্ছা, এই দুইটা ইমেজ আমি প্রজেক্ট নিয়ে যেতে হবে যেখানে কাজ করতেছি 33 ক্লাস 2 ইমেজের ভিতরে এখানে কি আইএমজি নাকি আইএমজি এখানে রাখলেন। বড় কোনটা? এটা হচ্ছে ছোট নাকি, তাহলে স্মল, আর এটা দিলাম হচ্ছে ব্যানার। ওকে, তো ইমেজ আনা শেষ। এখন আমরা আমাদের যে ব্যানার, যে মেন যে এরিয়া, ব্যানারটা কি হবে পুরো জায়গা হবে না, পুরো জায়গা জুড়ে নাকি, মানে পুরো ওই যে পুরো ডিসপ্লে জুড়ে, মানে কোনো ইয়া নেই। তাহলে চলেন এই ব্যানার নামে যে ক্লাসটা নিছি, ব্যানার র্যাপার নামে কি নিছি, ক্লাস নিছি না, এই ব্যানার র্যাপারটাকে আমি এখানে ধরলাম। ব্যানার র্যাপার কি দিব, উইথ 100%, ভিউপোর্ট হাইট দিলাম, অটোমেটিক সব নিয়ে নিছে, যদিও আমি প্রপার্টিগুলো ইউজ শিখাচ্ছি আস্তে আস্তে। তো আমরা উইথ দিলাম, ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে গেলে আমি মুছে দিলাম এখান থেকে, হাইট দিলাম, দেখি কি অবস্থা হয়। আসতেছি সেটা বোঝাবো। ভিউ পোর্ট হাইট বোঝায়, ভিউ পোর্ট হাইট মানে আমার ডিসপ্লে যতটুকু দেখা যাচ্ছে সেইটুকার হাইট বোঝায়। ওকে, কোনো কিছু আসছে কি যা ছিল তাই। আর ব্যানারের ভিতর কিছু ব্যানার কন্টেন্ট নামে একটা ডিভ আছে নাকি, এটাকে ধরে আমি ইমেজ পরে আনতেছি, ব্যানার কন্টেন্ট। তো ব্যানার কন্টেন্টের টেক্সট লাইন আমি বললাম কি, অথবা একটা ম্যাক্স উইথ দিই, কত ক্লাসে শিখেছিলাম না, উইথ হচ্ছে 1170 পিক্সেল, বুটস্ট্র্যাপের যেটা হচ্ছে মিডিয়াম ডিভাইসে সাপোর্ট করে আর কি। এইটা হচ্ছে দিলাম। আর হচ্ছে মাঝখানে আনতে গেলে কি করতে হয়, মার্জিন জিরো অটো, এটা তো শিখেছি নাকি, কোনো পরিবর্তন হয়েছে? ব্যানার কন্টেন্ট কেন হয় নাই, বানান ভুল করছি? ব্যানার কন্টেন্ট এই তো, হুম, সিএসএস পায় নাই তাহলে, বিজি না পেলে আবার ওটা আসলে কেমনে? হ্যাঁ, আচ্ছা আমি মানে জুম আউট করে রাখছি, এই যে আমি জুম আউট করে রাখছি, আমি ডিসপ্লে থেকে কি জুম বেশি হয়ে গেছে। এই হচ্ছে ডিফল্ট জুম 100 এই 1170 পিক্সেল পাইছে। মাঝখানে কি, মাঝখানে আসছে না, এপারতে বাদ দিছে, এপারতে বাদ দিছে। ওকে, তাহলে এটা বাদ দিলাম। হাইট দিলাম হচ্ছে 100 ভি। এটার মানে হচ্ছে আমার ডিসপ্লে যত বড় তত বড় হাইট নিচ্ছে। হ্যাঁ, বর্ডার দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব এইটার। এই যে এখানে যে এখানে হাইট দিচ্ছি আমরা, আচ্ছা এখানে হাইট দিতে এখানে তো দরকার নেই, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করো, জাস্ট বিজি কালারটাই দেখেন, বিজি কথার কথা এটা দিলাম। পুরোটাকে এই যে ভিএইচ বলছি না, মানে আপনার যত বড় ডিসপ্লে ততটুকু জায়গায় কিন্তু কালার হয়ে গেছে, তাই হয়েছে না? আমি কিন্তু আমার এই যে ডিপ ব্যানারে, এই ব্যানার বা ব্যানার র্যাপারে ব্যাপারে কোনো হাইট বলছে আমি, শুধু বলছে হাইট, ভিউপোর্ট হাইট, মানে আমার যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই সে হাইট হিসাবে নিচ্ছে। আর ভিউপোর্ট হাইটের এখানে আপনি 100 ভিএইচ দিতে পারেন, অথবা বলতে পারেন 90% ভি হাইট। তাহলে কি হবে, পুরো ডিসপ্লে যতটুকু হাইট আছে 100-এ যত হয় তারপরে 10% বাদ দিবে, 90% হাইট দিল, বাকিটুকু কি নিচে দেখা যাচ্ছে না? এটা হচ্ছে কন্টেন্টের হাইট দিলাম। ওকে, এরপরে অথবা এটা 100%ই রাখলেন, এটা কি রাখলেন, হাইট হচ্ছে 100%, অথবা আমি হাইট ধরেন দিলামই না, কি দিলাম, হাইট ছাড়া কোনো, যদি লাগে ভিউপোর্ট হাইট আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, যে পুরোটা যদি কভার করতে হয় তাহলে আমরা এটা দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছেন, কি ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করছেন। আমরা এই লেখাটার উপরে নিচে জায়গা দরকার, তাহলে এখন কি করব, লেখা যার ভিতর আছে তার প্যাডিং দিলে হয়ে যাবে না? এই যে প্যাডিং কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট যেটা আছে এইটার প্যাডিং দেন, যে এটার প্যাডিং আমরা 150 পিক্সেল দিলাম, উপরে নিচে ডানে বামে দিলাম হচ্ছে 50 পিক্সেল। আসছে জায়গা ছাড়ছে, তাহলে উপরে নিচে 150-150, আর এই ডানে বামে কি 50-50 পেয়ে গেল। এখন এই লেখাগুলো কি ফন্ট সাইজ বাড়ায় দেন, লাইন হাইট বাড়ায় দেন, কালার দেন। ওকে,
তাহলে ব্যানারের ভিতর কি আছে, ব্যানার কন্টেন্টের মধ্যে কি আছে বলেন? ওই যে এখন নেস্টেড সিলেক্টর কি শিখবেন, H1 আরো থাক, বাট H4 যেটা আছে, আমার সব তো লিখে দিছে আর কি করব, হয়ে গেছে। আর তো লিখতে থাকি, আমি পরে, আপনারা নিজেরা লেখেন কিন্তু আমার এই অটোমেটিক লিখে দিচ্ছে, আমি কি করতে যাচ্ছি, আমি একদম টাইম কনজিউম না। হয়েছে মোটামুটি একটা জিনিস বানাই দিচ্ছে সে অলরেডি, মানে এটা এআই হ্যাঁ নাকি ওল্ড যেটা করছেন সেইটা রিপিট? না সে ডিসিশন, আমি তো এটা বানাইছি কোথায়, বাটন বানাইছি, সে কিন্তু যে এটা ফন্ট সাইজ কালার লিখে দিল না, অটোমেটিক সব লিখে দিল। কাজ কত দ্রুত করা যায় জানলে, কোডিয়াম এআই। আচ্ছা, তাহলে কি করলাম দেখেন, H1 এই যে ব্যানারের ভিতরে H4 আছে, তার ফন্ট সাইজ কত দিছে, 30 পিক্সেল ফন্ট সাইজ, কালার দিছে, মার্জিন বটম দিছে। এখন এটা ডিসিশন নেওয়ার পালা, আপনি কতটুকু মার্জিন দিবেন, ফন্ট সাইজ যদি আরো লাগে, এই যে H1 এটা আসছে, হ্যাঁ এইটার নিচে, এবং বাটনের কালার তো আমার এটা নাও লাগতে পারে, তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে দেবো। এই যে প্রপার্টি ফন্ট সাইজ, কালার, মার্জিন, বটম, আবার এখানে কি ডিসপ্লে লাইন ব্লক লিখছে, টেক্সট ডেকোরেশন কি দিছে বাটনের, ওই যে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আন্ডারলাইন আসে, আন্ডারলাইন উঠাই দেওয়ার জন্য। আবার বাটনে যেহেতু ক্লাস নিছি, আপনি ইচ্ছা করলে এই B10 ক্লাস এ না দিয়ে কি দিতে পারতেন, B10 দিতে পারতেন না, তাহলে কিন্তু কাজ করবে, যাতে ক্লাস নিছেন আপনি। আর যদি এ দেন, তার মানে নেস্টেড সিলেক্টর, অন্য জায়গায় এ থাকলেও কাজ করবে না, এইটা ডিবের ভিতর যে আছে তার ডিজাইন হচ্ছে। মোটামুটি এই হচ্ছে অবস্থা, বাট এদের মতো তো এখনো হয় নাই, এদের মতো বানাইতে হবে। কোন টেবিলে দেখলাম এটা, তো এইটার যে ব্যাকগ্রাউন্ডটা তারা কি ইউজ করছে, ইমেজ ইউজ করছে, বাট আমি ইউজ করছি কি সলিড কালার, সলিড কালার। এখন এই যে সিএসএস এর এই প্রপার্টি যখন কাজ করবেন আপনি, ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে কয়েকটা জিনিস রিলেটেড, ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিয়ে যখনই কাজ করবেন সিএসএস, ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো কালার কোনো কথা নাই, বাট যখন ইমেজ ইউজ করবেন তখন এর সাথে রিপিট, অ্যাটাচমেন্ট, পজিশন আর একটা সাইজ, চারটা লাগে। তো চলেন আমরা এখন এই যে আমাদের র্যাপারের যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, এটাকে বললাম, এখানে এভাবে বলা যায় না, কালারও তো বলা যায় নাকি, কালারও বলা যায়, কালার বললে কালার বললেও কাজ করে, বাট আমার এখন লেখাইতে দেখা যায় না, সাদার ভিতরে সাদা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা গ্রে কালার দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ড বিজি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, আবার ব্যাকগ্রাউন্ড কালার হয়, এটা কেন কখন কোন ইউজ করো সেটা বলে দিচ্ছি। কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ বললাম, ইউআরএল কি লিখবো, ইমেজ কোথায় আছে, আইএমজি স্ল্যাশ স্মল ইমেজ দিলাম, কি দিলাম, ইপস স্মল দিলাম, দেখে ইমেজ আসছে নাকি, আসছে, কি হচ্ছে, ইমেজ সাইজটা ছোট, আমার ডিসপ্লেটা বড়, ইমেজ কি হয়েছে বারবার রিপিট হয়ে গেছে। তাহলে এখন আমার এইটার যে প্রপার্টি আছে, রিপিট করব কি করব না ডিসিশন নিতে হবে আমাকে। তাহলে এখানে বলতে পারি বিজি রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট কি দেব, নো রিপিট, তাহলে ইমেজটা একবার এসে শেষ। এখন কি হলো, এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এইটুকু আসে শেষ, বাকিটুকু তো কভার হলো না, তাহলে আমি ইচ্ছা করলে এটারে আমি টাইনে টেনে বড় করতেই পারি, বাট করাটা ঠিক হবে না। সেক্ষেত্রে যদি বড় করতেই চান, ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে, বিজি সাইজ, হ্যাঁ বিজি সাইজ কি বলতে হয়, অনেকের নাম জানে নাকি, আবার এরপর কি হলো, সে টাইনে হলে কি হলো, একবারে ইমেজের 12টা বাজায় দিচ্ছে, ফ্যার হয়ে গেছে, মানে আপনার রেজুলেশন মানে ফাইটে গেছে। তো এই ধরনের ইমেজের ক্ষেত্রে আপনি এভাবে কাজ করা যাবে না। হ্যাঁ আমার ইমেজ সাইজটা বড়, হয়তো অল্প একটু পাচ্ছে না, সেটা কভার করেন, বাট আপনি ছোট ইমেজে যদি কভার করেন, রেজুলেশন ভেঙে যাবে না, তো দেখতে সুন্দর লাগবে না। তাহলে কাভারের বিষয়টা বুঝতে পারছি, ওকে। হ্যাঁ এটা হতো যদি আমাদের ব্যানার ইমেজটা হতো, তাহলে মোটামুটি ব্যানার ইমেজটা এখন বোঝার উপায় নেই। আচ্ছা, স্যার ইউআরএল এর মধ্যে এখানে তো কোটেশন দিয়েও তো নেওয়া যাবে না? কোটেশন দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা স্মল কাভারের বিষয়টা বুঝলাম, ব্যাকগ্রাউন্ডের কাভার, তাহলে এখানে এই ক্ষেত্রে এই মানে এই সিচুয়েশনে কাভার কিন্তু লাগতেছে না আমার, ধরুন রিপিট করলাম না। আচ্ছা রিপিট আবার কি করা যায়, হরিজন্টালি করা যায়, রিপিট এক্স রিপিট ওয়াইও আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স ওয়াইও আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করি, বিজি পজিশন, পজিশন আমি বললাম, সরি টপ রাইট, কি বললাম টপ রাইট, তাহলে ইমেজ কই দিবে, এই কর্নারে চলে আসছে, মানে ইমেজটাকে মুভ করাতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কি। তাহলে এটার জন্য কোন লাগবে, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশনটা ডানে বামে উপরে নিচে সব জায়গায় কি মুভ করা যায়। তাহলে আমি বললাম টপ রাইট, এর জন্য কি আছে টপ সেক্সে, আমি বটম রাইট বললাম, কি বললাম বটম রাইট, এখন কি হবে নিচে আসবে না। আবার আমি যদি বলি যে না সেন্টারে দরকার, তাহলে কি লিখবো এখানে সেন্টার, আবার
রাইট তো কাজ করবে, সেন্টার সেন্টার, উপর থেকে সেন্টার, নিচে থেকে সেন্টারে আসছে ইমেজ মাঝখানে। তাহলে এই প্রপার্টির ইউজটা হচ্ছে আপনার উপর, আমি আসলে কি দিচ্ছি, কোনটা কখন লাগবে, ডিসিশনটা আপনাকে নিতে হবে। এতটুকু বুঝতে পারছেন? যদি স্পেসিফিক হয় স্যার, যদি লেফট হ্যাঁ থেকে 5 আর রাইট থেকে 10, হ্যাঁ, তাহলে সেটাও প্যারামিটার দিতে পারেন আপনি, সেই হিসাবে করতে পারেন। মোটামুটি এই করে তাহলে ব্যাকগ্রাউন্ড, রিপিট, পজিশন, আর কি বললাম, সাইজের কথা বললাম না, ব্যাকগ্রাউন্ড সাইজ, কাভার, কাভার বললে তো আলটিমেটলি কি হচ্ছে, পুরোটাকে তো সাথে ট্রেস করে ফেলাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা এটা দিব না। ধর কাভার ইউজ করলেন, মোটামুটি সেন্টার বলা থেকে ইমেজের এই ছবিটা কিন্তু এখন মাঝখানে আছে, তাই আছে না? আচ্ছা, এখন তাহলে আমি এই ইমেজ বাদ দিয়ে আমরা ইউজ করবো কোনটা, ব্যানার ইমেজ, এইটা। এইটা ইউজ করাতে কি হলো, মোটামুটি দেখেন, আমি এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনার পজিশন বলেন, পজিশনটা বন্ধ করে দেন, তাহলে কি কাহিনী হয় দেখেন। ইমেজ কি হয়েছে, নিচের অংশ দেখা যাচ্ছে আর, কারণ হচ্ছে সেন্টার নাই তো, সে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কাভার হয়েছে, বাট সেন্টারের পজিশন থেকে, মানে সেন্টার থেকে কাভার হয় নাই। তো সেন্টার থেকে কাভার করতে গেলে আমাকে কী করতে হবে, পজিশন, সেন্টার বাই সেন্টার, এবং সাইজ হচ্ছে কাভার। এখন মোটামুটি কি ভিজুয়ালি পুরোটা দেখা যাচ্ছে না ইমেজ, মানে পুরোটা ফিল আপ হয়েছে। আমি যদি রিপিট না করতাম, ধরুন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিছি না, সাইজটা কাভার বন্ধ করে দেখি কতটুকু অংশ বাদ থাকে, দেখেন সামান্য একটু বাদ থাকে না, এখানে এখানে একটু, আর এখানে কি একটু বাদ। পজিশন যেহেতু সেন্টার সেন্টার করা আছে, তো এতটুকু অংশ কাভার করলে কোনো সমস্যা নেই, রেজুলেশন সমস্যা নেই। বাট ছোটো ইমেজ যদি কাভার করেন তাহলে কী হবে, ফ্যাড আউট হয়ে যাবে। তা এই মোটামুটি হচ্ছে ইমেজ, ইমেজ নিয়ে কাজ করলে এই অবস্থা আসবে। তো মোটামুটি এখন সুন্দর লাগতেছে, সবই ঠিক আছে। এখন এই যে 5 লাইন কোড লিখলাম না আমি, 4 লাইন নাকি, কি লিখছে, পজিশন, রিপিট, আচ্ছা আরেকটা জিনিস লিখতে, ব্যাকগ্রাউন্ড, আর স্ক্রল নামে প্রপার্টি আছে না, ব্যাকগ্রাউন্ড, পজিশন, সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, আর কি আছে, স্ক্রল নামে একটা প্রপার্টি আছে না, সাইজ, রিপিট, অ্যাটাচমেন্ট, সরি বিজি অ্যাটাচমেন্ট ভুলে গেছি, বিজি অ্যাটাচমেন্ট। এটা কি কাজ করে জানি, এটা জানি না। আচ্ছা, আমরা বাইরে এসে আর কিছু লেখালেখি, লরেম 500, বিশাল প্যারাগ্রাফ লিখলাম। কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি কি বলছি, ফিক্সড বলাতে দেন ব্যাকগ্রাউন্ডটা ওই জায়গায় কি হয়ে গেছে, ফিক্সড, সবাই নড়াচড়া করলে ব্যাসেরা নড়াচড়া করতেছে না, মানে ওই জায়গায় কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। বাট এটা যদি আমি স্ক্রল বলতাম, তাহলে কি হবে, কন্টেন্টের সাথে সাথে সে মুভ হবে। এই যে হচ্ছে, এই হচ্ছে অ্যাটাচমেন্ট, ফিক্সড করবো না করবো। এই যে 5 লাইন কোড লিখলেন আপনি, এটা এই কালারটা দিয়ে রাখছে হচ্ছে ফল ব্যাক, কোনো কারণে ইমেজ যদি না পায় তাহলে ডিফল্ট কালার কি ওইটা দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার থাকবে। আর এটা হচ্ছে এই 5টা যে প্রপার্টি শিখলেন, এই 5টা প্রপার্টির ইউজ কেসটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার কখন সেন্টার করব, কখন সাইজ করব, অথবা অ্যাটাচমেন্ট স্ক্রল হবে না ফিক্সড হবে, এই জিনিসটা ডিসিশন নিতে হবে। এখন এই 5টা লাইনের কোড এক লাইনে লেখা যায়, সেটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। 5 লাইনের কোড এক লাইনে লেখেন। ওই যে বর্ডার লেখেন না, বর্ডারে কিন্তু আমরা আসলে 3 প্রপার্টি একসাথে লিখি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। তাহলে এখানে বর্ডারে বলতেছেন কি, বর্ডারের উইথ, বর্ডারের স্টাইল, বর্ডারের কালার, তিনটাকে এক জায়গায় লিখতে শুধু বর্ডার দিয়ে। আপনি বলতে পারতেন বর্ডার স্টপ স্টাইল, বর্ডার স্টপ উইথ, মানে 3 4 12টা প্রপার্টি আছে বর্ডার, হিসাব করতে হলে 12টা। বর্ডার টপ কালার, বর্ডার টপ রাইট কালার, বটম, এরকম আছে না, বর্ডার টপ উইথ, রাইট উইথ, বর্ডার এরকম কি, বর্ডার স্টপ স্টাইল রাইট, 12টা প্রপার্টি হয় না, 3 4 12টা প্রপার্টি। এই এই ব্যাকগ্রাউন্ডের 5টা প্রপার্টিকে আপনি এক লাইনে লিখবেন। কি লিখবো, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ না, শুধু ব্যাকগ্রাউন্ড, কি লিখবেন, শুধু ব্যাকগ্রাউন্ড লিখবেন, ইউআরএল img ক্লাস ব্যান, এরপরে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের পরে নো রিপিট, পজিশন, সেন্টার, সাইজ, কভার, ওভারফ্লো, স্ক্রল, এতটুকু লিখে হয়ে যাবে। হয়েছে, যা ছিল তাই আছে না। কি করলেন এখানে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ নো রিপিট, মানে পজিশন কি আমার এটা হচ্ছে রিপিট হবে না, তার মানে এই প্রপার্টি নাকি, পজিশন কি হবে, সেন্টার সেন্টার। আচ্ছা, এই জায়গায় একটা বলা মজার বিষয় হচ্ছে, আপনি এটা যদি এভাবে না বলেন তাহলে কিন্তু আপনার সাইজ, সেন্টার আর সাইজে কাজ করবে না। পজিশন বাই কাভার, পজিশন বাই সাইজ, শর্ট হ্যান্ডে লিখতে গেলে পজিশন বাই সাইজ এইভাবে না লিখলে তাহলে কিন্তু এই প্রপার্টি কাজ করবে না। তাহলে আপনাকে পজিশন আগে লিখতে হবে, তারপরে এই বাই স্ল্যাশ দিতে হবে, এরপরে সাইজ বলতে হবে। আর স্ক্রলের যেটা বিষয় বললাম যে এটা ফিক্সড হতে পারে অথবা কি
স্ক্রল হতে পারে। এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। 5 লাইনের কোড 1 লাইন হয়ে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ডের কাজ পারবো এখন। তাহলে একটা ব্যানার বানাতে হয়তো সুন্দর হয় না, বাট মোটামুটি তো হয়েছে নাকি ব্যানার। কিছু জায়গায় দেখি শুধু ব্যাকগ্রাউন্ড লিখে শুধু কালার বসাই দিয়েছে, তাহলে কি ওই প্রপার্টিটা ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড কালার শুধু না? ব্যাকগ্রাউন্ড লিখে কালার দিয়ে দিয়েছে। তাহলে তো সলিড কালার হবে। তো এই যে এখন আমরা এই যে এটা লিখছি না, আমি এটা বন্ধ করে ওখানে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার লেখা, বাট ওখানে ব্যাকগ্রাউন্ড লিখে শুধু কালার লিখে দিয়েছে। হ্যাঁ, ও সরি, ও এটা তো সাপোর্ট করে। সাপোর্ট করে, বাট এটা কি মানানসই? এখন যদি আপনি শুধু কালারই ডেফিনেশন দিতে চান যে কালার ইউজ করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। প্রপার্টি তো সিমিলার, প্রপার্টি তো দুইটা, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যেটাতেই দেন না কেন কাজ করতেছে। আবার আরেকটা বিষয়, শর্ট হ্যান্ড প্রপার্টি কিন্তু আপনার এটাতে সাপোর্ট করে না। শর্ট হ্যান্ড প্রপার্টি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন না এখানে। শর্ট হ্যান্ড প্রপার্টি ইমেজ দিলে কিন্তু কাজ করবে, কাজ করবে না। এটাও মাথায় রাখতে হবে। এই যে জাস্ট শর্ট হ্যান্ডে এটা দিতে হবে। এই হচ্ছে কাহিনী। তাহলে আমার মনে হয় কোনো জায়গায় যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হয়, পারবো এখন। ব্যানার উপর নিচে প্যাডিং দেন, এখানে আরো কাজ আছে। এখানে আরো চ্যালেঞ্জিং ব্যাপার আছে, আরো কাজ আছে। যেমন হচ্ছে যদি কালারটা ইমেজটা লাইট কালার হতো, তাহলে আপনার কন্টেন্ট বোঝা যাবে না। এটার উপর আবার কি করতে হবে, শ্যাডো দিতে হবে। এটার উপরে হালকা একটা ছায়া দিতে হবে। যেমন এই ইমেজটা দেখেন, এদের এখানে নাই, আগের যেটা দেখলাম। হুম। তো ওটাকে আমরা বলি হচ্ছে শ্যাডো বা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি, ওটাকে বলা হয় ওভারলে কালার আর কি। হ্যাঁ। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেন্টটা কি হয়, ফোকাস হয়, ভিজিবল হয়। তো ওইটা করতে গেলে পজিশন লাগবে। সিএসএস পজিশন ছাড়া ওটা আবার সম্ভব না, পজিশন করতে হবে, পজিশন ছাড়া সম্ভব হয় না। তো মোটামুটি আপনাদের কাজ হচ্ছে, আমি যে কাজটুকু আজকে দেখালাম, বাসটা ভিড় বেজে গেছে, একবার ক্লাস ছেড়ে দেবো, প্র্যাকটিস করার সুযোগ দিতে পারলাম না। আগামী ক্লাসে কাজ করতে দিব, আপনাদের হোমওয়ার্কটা আমি আজকে অ্যাসাইন করবো। আপনাদের কাজ হচ্ছে বাকি যে প্রপার্টিগুলো আছে না, একটু চোখ বলে আসা। যেমন হচ্ছে ফন্টের জন্য কি কি প্রপার্টি আমি মিক্স করে কাজ করলাম, দেখেন এটার সাথে কখনো ফন্ট সাইজ আসছে, কখনো কালার আসছে, কখনো হচ্ছে কি প্যাডিং আসছে, কখনো মার্জিন আসছে। ঘুরে ফিরে তো এই জিনিসগুলোই লাগবে। আর একটা সেকশন বানান, সেখানেও তো কালার, প্যাডিং, মার্জিন লাগবে না? তার জন্য কি আর নতুন কোনো প্রপার্টি লিখতে হবে? লিখতে হবে না, এইগুলারই ইউজ করতে হবে। এটা হচ্ছে মেন কাজ। বাট এখানে যে ক্যাটাগরাইজ করা আছে টিউটোরিয়াল রিপাবলিকে, দেখেন ফন্টের জন্য কয়টা প্রপার্টি আছে, ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ফন্টের নাম দেওয়ার জন্য, যেটা অলরেডি আমরা কি যে বডিতে করলাম না, ফন্ট ফ্যামিলি। ওকে। তো এখানে তো বাই ডিফল্ট আমার উইন্ডোজে এরিয়াল হ্যাভেলডিকা ফন্ট মেশিন আছে বিধায় দেখাচ্ছে। আমার মেশিনে ইনস্টল না থাকলে কি হবে, ব্রাউজার অন্য একটা ফন্ট এখানে কি সেট আপ করে দেবে। বাট আমরা যখন কোনো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট টেমপ্লেট দেখুন, অনেক স্টাইলিশ ফন্ট ইউজ করে না, তো ওই ফন্টগুলো আমার সিস্টেমে অ্যাড করতে হবে। সেটা হতে পারে গুগল ফন্ট অথবা কাস্টম ফন্ট, আমাদের যেমন ইমেজ রাখি সেরকম ফোল্ডারে রিসোর্সে রাখে ওটাকে ফন্ট ফেস দিয়ে তৈরি করে তারপর ইউজ করতে হয়। সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, আজকে আসতেছি না, অনেক টপিক কভার করছি। তাহলে এখানে ফন্ট স্টাইল, ওই যে লেখাটাকে বাঁকা করা, ইটালিক করার জন্য কোন ট্যাগ আছে, আই ট্যাগ। বাট আমি যদি আই ট্যাগ ইউজ না করি, তাহলে কোনটা ইউজ করবো, ফন্ট স্টাইল ইটালিক। ফন্ট ওয়েট, এটাতে কি হয়, ফন্টের থিকনেস, ফন্টের কতটুকু থিকনেস থাকবে, মোটা হবে। তো এটার মান হয় হচ্ছে 100 থেকে কি 900 পর্যন্ত। ফন্ট সাইজ এটা তো অলরেডি ইউজ করতেছেন বারবারই, আর ফন্ট ভেরিয়েন্ট আপাতত দরকার নাই, এটা হচ্ছে আমাদের এই যে স্ক্যাপটা আসে। আর ফন্ট নিয়ে কাজ করতে গেলে ফন্টের আবার ক্যাটাগরিজ আছে, যেটাকে বলা হয় গোত্র, বলা হয় ফন্টের সেরিফ আর হচ্ছে সেন্স সেরিফ। এটা যারা ফন্ট বানাইছে তাদের চিন্তা, বাট আবার আপনি ইউজ করবেন কোনটা সেটা হচ্ছে প্র্যাকটিস। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্স সেরিফ ফন্ট ইউজ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্স সেরিফ। এটা মানে এই ফন্টটাকে রিড করতে সুবিধা হয়, হ্যাঁ রিডেবল হয়। আর এই টাইলের ফন্টকে রিড করার একটু ঝামেলা। হ্যাঁ, এই যে সেরিফ, তো সেরিফ আর সেন্স সেরিফের সিনার বিষয় হচ্ছে যে এইটা, সেরিফ গোত্রের ফন্ট হলে এরকম স্ট্রোক থাকে, একটা স্ট্রোক থাকে। আর নন সেন্স সেরিফ যেটা সেন্স সেরিফ ফন্টের ক্ষেত্রে এখানে স্ট্রোক থাকে না। হ্যাঁ, তো এই তো মোটামুটি এই কটা জিনিস। ফন্টের স্টাইল এখানে এক্সাম্পল দেওয়া আছে, বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে হ্যাঁ, ওটা ডিফল্ট ব্রাউজারে যে বিহেভিয়ার সেটা আসে, ওটাতে করতে হলে স্প্যান দা করতে হবে। আর টেক্সটের কিছু প্রপার্টি আছে, অলরেডি ইউজ করছেন, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন আজকে ইউজ করলেন না, ওই যে অ্যাঙ্কর ট্যাগের আন্ডারলাইন উঠাই দিতে, আন্ডারলাইন কি উঠায় না তো আবার দেওয়া তো কিন্তু যায়, প্যারাগ্রাফে আন্ডারলাইন দিতে পারবো না আমি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এটার আবার আরেকটু লাইন থ্রো, ওভারলাইন হয়, দেখে আসবেন। টেক্সট ট্রান্সফরমেশন, লেখাটা কি আপার কেজে করা, লোয়ার কেজে করা, ক্যাপিটালাইজ করা। টেক্সট ইনটেন্ট দরকার নাই, লাইন হাইটটা আমাদের লাগে, মানে একটা লাইনের সাথে একটা লাইনের যদি দূরত্ব হাইট বাড়াইতে হয় সেটা লাগে। লেটার পেসিং, ওয়ার্ড পেসিং, এটা বুঝতেই পারতেছেন, প্রত্যেকটা লেটারের মাঝখানে দূরত্ব আর একটা ওয়ার্ডের মাঝখানে দূরত্ব, এই দুইটার ইউজ হয় না সচরাচর, হয়তো মাঝে মাঝে হতে পারে, সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। মোটামুটি এই কয়টা জিনিস একটু চোখ বলে আসবেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, আপনাদের কাজ হচ্ছে আমি গুগল ক্লাসরুমে আজকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করছি, আপনারা জমা দেবেন।
এই ধরনের ডিজাইন যদি বানাতে পারেন খুবই ভালো, কারণ আমি অলরেডি যেহেতু ব্যানার শিখাইলাম, আপনারা একটা ব্যানার বানায় নেবেন।